আমি একটা কাজ করলাম, নিজেকে একটা ক্ল্যাপ দিলাম, অসুবিধা কি? দুইটা কর্মীর মধ্যে যখন গ্যাঞ্জাম হচ্ছে, মেইন সমস্যাটা কোথায় হচ্ছে? কেউ কারো শুনতেছে না। ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখনকার যুগে চাকরিতে, ব্যবসাতে, সমাজে, পরিবারে কেন দরকার? মানি, পাওয়ার আর ইমোশন, এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কন্ট্রোল আছে ততক্ষণ কোনো সমস্যা নেই। কিন্তু এই তিনটা জিনিস আমার যে কোনোটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে ও যদি আমাকে চালায়, তাহলে আমি শেষ। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। 9 বছর আগে যখন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তৈরি করার পরিকল্পনা করি, তখন আমি আসলে ভাবছিলাম যে এমন একটা কিছু করতে চাই যেটা বাংলাদেশে আর কেউ করে নাই। আমি আসলে জানতাম না কি করব, কিন্তু এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। যে কোনো কাজ করার আগে আমরা সবাই নিশ্চয়ই অনেক পরিকল্পনা করি। সেরকমভাবে আমিও ভাবছিলাম, নাম নিয়ে 2 মাস সময় নিয়েছি। নিজের বলার মতো একটা গল্প, যে নামটা আপনারা সবাই খুব পছন্দ করেন। এবং একই সঙ্গে আমি কি কন্টেন্ট দেব, কি পড়াবো, কি শেখাবো, কি মেন্টরিং করব, এটা নিয়ে আমি অনেক ভেবেছি। তখন আমার মাথার মধ্যে আসে ইউনিক কিছু জিনিস, সেটা হচ্ছে যে আমি প্রতিদিন শেখাবো। এবং আমি জানতাম না যে আমি এটা পারবো কি না, কিন্তু আমি এই ভাবনাটা নিয়েছিলাম যে আমি প্রতিদিন শেখাবো। এবং আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এর মধ্যে আমরা 3000 দিন পার করেছি প্রতিদিন শেখানোর। এটা একটা বিশ্ব রেকর্ড। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কেউ এটা করেছে বলে আমাদের জানা নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি শুরু থেকে যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু আমি আলাদা একটা ব্যবসা করি, আমার থাকা খাওয়ার একটা ব্যবস্থা আছে, সো এটা আমি দেশের জন্য কাজ হিসেবে করব, বাংলাদেশের জন্য কাজ হিসেবে করব, ফ্রিতে শেখাবো। আমি কোনো টাকা নেব না, তবে যারা টাকা নেন তাদেরকে আমি সম্মান করি, কারণ নেওয়া উচিত। আমি নিচ্ছি না, সেটা আমার ব্যক্তিগত একটা ইচ্ছা দেশের জন্য কাজ করার জন্য। সো আসলে ইকোনমিতে কিন্তু ভূমিকা হচ্ছে, আমি কিন্তু টাকা না নিলেও আমার যে সময়টা, এটার ভ্যালু অনেক। সো কোনো না কোনোভাবে সেটার ব্যবহার হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। সো এটা ছিল একটা। আরেকটা ইউনিকনেস আমরা যেটা তৈরি করেছি সেটা হচ্ছে আমি যে প্রতিদিন 3টা সেশন, 3টা ভিডিও দেই, সেটা নিয়ে প্রতিদিন সন্ধ্যায় ইতিমধ্যেই আমাদের যারা উদ্যোক্তা হয়ে গেছেন বা যারা দায়িত্বশীল পুরনো আছেন, তারা ওই সেশনগুলো নিয়ে সেশন চর্চা ক্লাস করান প্রত্যেকটা জেলায়, 64 জেলায় এবং বিশ্বের অনেকগুলো দেশে। একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা আমরা সান্ধ্যকালীন চালু করেছি, যেটাও ধারাবাহিকভাবে আমি গত কয়দিন আগে একটা জেলায় মিট আপে ছিলাম, তারা 1825 দিন করেছে টানা। সো এরকম সবগুলো জেলারই এই কাহিনীগুলো আছে। গতকালকেও আমি এক জায়গায় ছিলাম, 1700 দিন টানা তারা এটা করে যাচ্ছে। সো এটা আরেকটা ইউনিকনেস। আরেকটা ইউনিকনেস হচ্ছে কোনো একটা উদ্যোক্তা সংগঠনে বা এই ধরনের কাজে কথা বলার জড়তা কাটানো, আমরা যেটাকে নর্মালি প্রেজেন্টেশন বা কমিউনিকেশন বলে থাকি, প্রেজেন্টেশন কমিউনিকেশন আলাদা জিনিস অবশ্য, প্রেজেন্টেশন বলে থাকি, সেটা আমি এখানে আপনাদের প্রত্যেককে শেখাই। কারণ আমার কাছে মনে হয়েছে আপনাদের সবার আগে যেটা দরকার সেটা হলো হাউ টু স্পিক, কথা বলা। কারণ কথা বলাটার যদি সাহসটা আপনার মধ্যে না আসে, আপনার স্বপ্নগুলো আপনি বলতে পারবেন না, আপনার স্বপ্নগুলো আপনি লিখতে পারবেন না। সেই কারণে এই কথা বলার জড়তা কাটানোর কারণে, এই প্রশিক্ষণটার কারণে আপনাদের মধ্যে যে ব্যাপক পরিবর্তন, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা নিজেদের গল্প বলছেন, এই গল্প বলাটা আপনাদের হতো না, এবং আপনাদের কনফিডেন্স লেভেল কোথায় চলে গেছে। সো এখানে উদ্যোক্তা হওয়ার জন্য A to Z যা কিছু দরকার, লিডারশিপ, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, তারপরে অ্যাকাউন্টিং, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ICT, ইংরেজি, অনেক কিছু আমরা এখানে শেখাচ্ছি। কিন্তু আরও একটা জিনিস আমি এখানে শেখাচ্ছি আপনাদেরকে, খুবই ফান্ডামেন্টাল, একেবারে বেসিক শেখাচ্ছি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এটাও কেন দরকার আমি আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি। আমি অনেক বড় বড় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেতে দেখেছি শুধুমাত্র তাদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকার কারণে। ইমোশনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা ব্যবহার করতে হয়, ইমোশন মানে কিন্তু আসলে শুধু নিয়ন্ত্রণ না, এটা ব্যবহারও। সো এইটা না জানার কারণে, ইগোর কারণে বা নিজেকে সংযত করতে না পারার কারণে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেতে দেখেছি, বা অনেক বড় বড় সাকসেস নষ্ট হয়ে যেতে দেখেছি। এগুলো আজকাল চাকরিতে, ব্যবসাতে ব্যাপকভাবে সমাদৃত। সো এই সাবজেক্টের যিনি মাস্টার, এই সাবজেক্ট নিয়ে যিনি পড়ান,
তাকে আমরা আজকে নিয়ে এসেছি আপনাদেরকে শোনানোর জন্য, এবং আমরা চেষ্টা করব আজকে এই পুরো আয়োজনে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর একটা মাস্টার ক্লাস নিতে। এবং সেই কাজের জন্য আমাদের সঙ্গে আছেন আজকে এস.এম. আরিফুজ্জামান। তার কি পরিচয় দেব? বুয়েটে লেখাপড়া করেছেন, দীর্ঘদিন একটা বড় বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। এক পর্যায়ে ওনার কাছে মনে হলো আমার বোধহয় আরও অনেক কিছু করার আছে, আমি কোচিং করাতে চাই, ট্রেনিং করাতে চাই। এবং সেইটা তার মাথায় এসে উনি টিচিং প্রফেশনটাকে, ফুল টাইম প্রফেশনটাকে ছেড়ে দিয়ে, যদিও পার্ট টাইম টিচিং প্রফেশনে উনি এখনও আছেন, কারণ এটা তো আসলে একটা নেশার জায়গা, সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। সেটা এখনও উনি পার্ট টাইম কন্টিনিউ করছেন, কিন্তু ফুল টাইম এখন উনি আসলে একজন কর্পোরেট ট্রেনার এবং কাজী কনসালটেন্টের সঙ্গে আছেননি। আজকে ওনার কাছ থেকে আমরা এই ইমোশনাল ইন্টেলিজেন্ট যেটা বললাম মাস্টার ক্লাস করব, এবং এছাড়াও আমরা আরও কিছু বিষয় আমরা আজকে আলাপ করব, যেমন হচ্ছে ওনারশিপ মাইন্ডসেট, তারপরে হচ্ছে প্রোডাক্টিভিটি, তারপরে কমিউনিকেশন, লিডারশিপ এবং চ্যালেঞ্জ টু ওভারকাম। এই বিষয়গুলো আমরা ছোট ছোট করে শেষের দিকে আসবো, বাট আমাদের আসল টপিক হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। চলুন ওনার সঙ্গে আলাপ করি। আবিব ভাই, অনেক লম্বা ইন্ট্রোডাকশন হয়ে গেল, চমৎকার দিয়েছে। সো আমরা আজকে আপনার কাছ থেকে আসলে আমরা একটা ক্লাস এর মতো করে করার চেষ্টা করব, এবং শুরুতেই আমাদের অনুষ্ঠানটার নাম যদিও গল্পের পেছনের গল্প, আমরা সেটাতেও যাব। তার আগে আমার জানার ইচ্ছা আপনার কাছে, সেটা হচ্ছে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখনকার যুগে চাকরিতে, ব্যবসাতে, সমাজে, পরিবারে কেন দরকার? জি, খুব চমৎকার প্রশ্ন। ইভেন কিছু বছর আগেও কিন্তু হয়তো বা ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকলেও হতো, কিন্তু এখন কেন লাগছে? কারণ এখন এআই যুগ, এখন কিন্তু মানুষ অনেক বেশি আপনার ইনফর্মড হয়ে গেছে। সো আজকে ধরেন আমি আরেকটা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করছি কি না, এই ল্যাকিংটা যদি কেউ বুঝে যায়, তখন কিন্তু সে তার মতো কাজ করবে না। সো এই যুগে ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োজনীয়তা অনেক বেশি ব্যাপক, বিকজ আই থিঙ্ক দ্যাট ডেল কার্নেগি বলেছিলেন বহু বছর আগে যে when you deal with human being, remember that they are not creature of logic, they are creature of emotion. সো আসলে এই জন্য এখনকার যুগে বিশেষ করে, কারণ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আপনি দেখেন, ইভেন আমার মনে আছে যে একসময় 20-25 বছর আগে বাসা বাড়িতে আপনার মেইড সার্ভেন্টরা শুধু থাকা খাওয়া পেলেই কাজ করতো, বাট এখন আস্তে আস্তে ওভার দ্য পিরিয়ড কী হচ্ছে, প্রত্যেকের কিন্তু অ্যাওয়ারনেস বেড়েছে, প্রত্যেকে তার মানুষ হিসেবে তার অধিকার সম্বন্ধে সচেতন হয়েছে। এই জন্য এখন ইমোশনাল ইন্টেলিজেন্স ছাড়া চলবেই না। ওকে, আমরা যদি একটু এক্সাম্পল আকারে যাই যে কোন কোন ক্ষেত্রে এটার ব্যবহার দরকার, এবং আমাদের আসলে এটা শেখার জন্য কি ধরনের প্রস্তুতি দরকার, এবং কোন কোন জিনিসগুলোতে আপনি নজর দিতে বলবেন, বা এটার ইনসাইটগুলো যদি একটু বলেন। ফার্স্ট থিং হচ্ছে যে ফার্স্ট ফোকাস অন ইয়োর সেলফ। দেখেন আজকে আমি যদি আমার ক্যারিয়ারে ভালো করতে চাই, যে কোনো ক্যারিয়ারই হোক, কাজটা কি নিজের দিকে ফোকাসটা আনা। এখন এই ফোকাসটা আসবে কখন? যখন আমি সেলফ অ্যাওয়ার থাকবে, যেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের 4টা পিলারের একটা পিলার। মনে করেন আমি আজকে কাজ করতে যে কোনো কারণে ফেল করেছি, যে ইমোশনালি আনইন্টেলিজেন্ট সে কিন্তু ভাববে না তাহলে আর চেষ্টা করব না, আমার লাইফ, আমার ভাগ্য খারাপ। কিন্তু যে ইমোশনাল ইন্টেলিজেন্ট সে ভাববে আচ্ছা ফেলিয়ার ইজ এ পার্ট অফ সাকসেস, আমি দেখি কি রং হয়েছে আমার। তাহলে এই যে সেলফ অ্যাওয়ারনেস 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে মনে করেন আমার বস কোনো কারণে আমাকে একটা ফিডব্যাক দিতে যে বকা কথাই দিয়েছে, কটু কথা বলেছে। ইমোশনালি আনইন্টেলিজেন্ট হলে আমি মনে করবো যে আচ্ছা বস আমাকে পছন্দ করে না, আমাকে জেলাস ফিল করে, আমার উন্নতি চায় না। কিন্তু আমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে বুঝবো যে আচ্ছা বস কেন আমাকে এই বকাটা দিয়েছে, এটা কি আমার ভালোর জন্য না ওনার অন্য কোনো কারণ? বলছে না আমার ভালোর জন্যই তো। তার মানে কি ইমোশনালি ইন্টেলিজেন্ট একজন মানুষের ফার্স্ট পিলার যেটা সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্ট, তাকে ব্যাপকভাবে আত্ম উন্নয়নে সহায়তা করে। আর 2 নম্বর পার্ট, ওইটাকে আমি বলি আরও বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে লুকিং অ্যাট আদার্স পিপল, অন্যের ইমোশন নিয়ে ভাবো, চিন্তা করো। তো আমি যখন আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবো, কী হবে? অনেক লোকজন আমার দিকে তাকায় থাকবে। লিডারশিপের জন্য এই জন্য এমপ্যাথি ছাড়া আপনার হবেই না, যেটাকে আমরা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্সের 3rd পিলার। আর 4th পিলার যেটা, সেটা হচ্ছে যে দেখেন এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যাই করি না কেন, আমরা সোশ্যাল অ্যানিম্যাল কাইন্ড অফ, সোসাইটির সাথে মিশতে হবে, সো মানুষের সাথে ইন্টারাকশন করতে হবে। এই ইন্টারাকশনটা বেস্ট করবে কারা? যারা ওই সোশ্যাল স্কিল বা 4th পিলার যেটা ভালো থাকবে। তা আমি সমাজে দেখেছি, দেখেন আকবর বাহার ভাই, অনেক মানুষ আছে তারা প্রচণ্ড সফল হয়েছে ইন টার্মস অফ দেয়ার ক্যারিয়ার, বাট তার রিলেশনশিপ জায়গায় খারাপ। আবার অনেকে শুধু রিলেশনশিপ ভালো, ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। এবং এই 2টা জায়গায় ব্যালেন্স করে চলার জন্য যে ফুয়েল আমি বলবো, সেটাই আসলে
ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি যে 4টা পিলারের কথা বললেন, এই 4টা পিলারে যদি একটা করে উদাহরণ একটু দেন, একদম প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ। সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আত্মসচেতনতা। মনে হচ্ছে ধরেন আমার কোন কাজ করতে ভালো লাগে, যেমন ধরেন আজকে আমার কাজ করতে ভালো লাগে না, তাহলে আমি বুঝবো যে কেন ভালো লাগছে না, এই জায়গাটা আমি ফাইন্ড আউট করবো। এই অ্যাওয়ারনেসটা যখন আমার আসবে তখন কিন্তু আই ক্যান এগেইন ফোকাস অন মাই সেলফ অ্যান্ড কাম ব্যাক টু ওয়ার্ক। সো সেলফ অ্যাওয়ারনেস একটা কাজ হচ্ছে তারা তার লাইফের পারপাসটা খুঁজে পায়। সেলফ অ্যাওয়ারনেস যার মধ্যে থাকবে না, তার মধ্যে পারপাস থাকবে না, তখন সে তার মতো একটা এমলেস লাইফ লিড করবে। লাইফের পারপাসটা কি? লাইফের পারপাসটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, আমি মনে করি সৃষ্টিকর্তা তাকে কোনো একটা কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। যেমন দেখেন বেটোফেনের কথা আমি এক্সাম্পল দিই, সে একেবারে জন্মের পর থেকে বুঝে গেছিল যে সে মিউজিকের জন্য জন্ম হয়েছে। সো সবাই তার মতো ভাগ্যবান না, বা পেলের কথা বলতে পারি, বাট আদার দেন দ্যাট মোস্ট অফ দ্য পিপল দে নিড টু ফাইন্ড আউট দ্যার পারপাস বাই ডুইং লট অফ ওয়ার্ক। এখন আমি যদি লাইফে খুব তাড়াতাড়ি কমপ্লেসেন্ট হয়ে যাই, হয়তো আমি টাকা, আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি টাকা পয়সা ইনকাম করবো, টাকা পয়সা একটা ভালো ইনকাম করলে আপনি দেখবেন যে একটা মানুষ পরে আর তার পারপাসটাকে আর খোঁজে না। বলা হচ্ছে পারপাস আমাকে খুঁজতে হবে, দেখতে হবে। তো এই পারপাসটা মানুষের মধ্যে একটু পরেও আসে, আবার আগেও আসে। সেলফ অ্যাওয়ার মানুষের মধ্যে এটা অনেক আগে চলে আসে, মানে কোন জিনিসটা বুঝে যায়। আমি যদি আমার সম্পর্কে জানি, জি। তাহলে আমি আমার পারপাসটা খুঁজে পাবো। পারপাসটা খুঁজে পাওয়ার জন্য আসলে এখন কেউ হয়তো বলে, মানে ধরেন একটা স্টুডেন্ট, মানে সে হয়তো গ্র্যাজুয়েশন করছে বা অনেকে বিভিন্ন জায়গায় লেখাপড়া করে, হয়তো অত ইনডেপথ বই পড়ে গেছে, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার লাইফের পারপাসটা কি, সে হয়তো প্রপারলি বলতেও পারবে না। তাহলে তাকে কোন কোন জিনিসগুলো ভাবতে হবে লাইফে পারপাস খোঁজার জন্য? হ্যাঁ, এটা খুব ভালো কথা বলছেন যে আসলে পারবে না, কারণ কি প্রচুর নয়েজ হয়। মানে আমরা বলি যে পারপাস যারা খুঁজে পায় না, তারা নয়েজের শিকার হয়েও বোঝেই না ওর কী দরকার। এই জায়গাটা তাকে ওই যে সেলফ অ্যাওয়ারনেসের পিলারটা, যেটা আমরা বলছি মেডিটেশন করতে হবে, মানে কিছু সময় তাকে নিজের সাথে ব্যয় করতে হবে, সো দ্যাট নিজের সাথে কথা বলা। হি ক্যান লিসেন টু হিজ ওন অর হার ওন ভয়েস। এইটা খুবই একটা শক্তিশালী জায়গা। কিন্তু সত্যি কথা বলি ইকবাল বাহার ভাই, যে যাই করুক একটা পর্যায়ে পরে যায় না, সে ওই তালাশটা করে কিন্তু দেরি হয়ে যায় বলে সে তখন খুব কষ্ট লাগে, খারাপ ফিল করে, সে খুব হেল্পলেস হয়ে যায়। তো এই জন্য একটা রেসিপি বলে দিই খুব সহজ, সেটা হচ্ছে যে আমাকে লট অফ থিংস কাজ করতে হবে, কাজ করতে 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 দেখতে হবে যে আমার কোনটা আমার পারপাস, কারণ এটা খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট। বারাক ওবামা একবার একটা স্পিচ দিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছে, যে ফর এক্সাম্পল তুমি হয়তো বা একজন পেইন্টার হতে চাও, কিন্তু তুমি যদি লিটারেচার ক্লাসে বা এইসব ক্লাসে না যাও তুমি তো বুঝতে পারবে না। দেখা গেছে তোমার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা, তুমি হয়তো কমিউনিকেশন ক্লাসে গেলে ওইটা আত্মপ্রকাশ, ওইটা তুমি জানতে পারবে। এই কারণ যেটা হবে, আমাদেরকে একটা এজ পর্যন্ত অনেক কিছু করতে হবে। আর পারপাসটা আমি রিসেন্টলি বের করেছি, হোয়াট ইজ পারপাস। পারপাসটা যেটা আপনার সাথে ন্যাচারালি যায়, মানে ওই কাজটা করতে আপনার এফোর্ট দিচ্ছেন কিন্তু গায়ে লাগবে না, ক্লান্ত লাগছে। যেমন আপনি যে 3000 দিন করেছেন, আপনার কি ক্লান্ত লেগেছে? কি পরিমাণ আপনি আত্মত্যাগ করেছেন। আপনার মতো একটা মানুষ কত প্রকার যে সোশ্যাল গ্যাদারিং আপনি ইগনোর করতে হয়েছে। আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই পেইনটা আপনি হাসি মুখে নিয়েছেন কেন? বিকজ ওইটা আপনার কলিং, ওইটা আপনার পারপাস। তো পারপাসটা বোঝাটা খুব সহজ। কাজটা করতে কি আমার বিরক্ত লাগতেছে, কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে যে এটা আমার পারপাস না, হয়তো বা আমি হয়তো বা এখনো বেশি সময় দিই, আমি হয়তো বা টাকা ইনকাম বা ক্যারিয়ারের জন্য এই কাজটা করতেছি। সো এটা খুব ন্যাচারাল হবে। যেমন পেলে, বেটোফেন, লিওনেল মেসি, এটা কিন্তু রজার ফেডারার, এরা কিন্তু আপনার সচিন টেন্ডুলকার, এরা কিন্তু তার পারপাস পাইছিল আসলে। বা ব্রুস লির কথা যদি বলি, সো পারপাস যার মধ্যে আছে, যে খুঁজে পাইছে, ও কাজটা করবে আনন্দের সাথে। এবং অনেক সময় এরকম হয় যে আমাদের ভেতরে কি সম্ভাবনা আছে এটা আমরা অনেকে হয়তো নিজেরাও জানি না, ওই যে পারপাস খুঁজে না পাওয়ার কারণে বা সেলফ অ্যাওয়ারনেসের কারণে। যেমন আমাকে অনেকে বলে যে আপনি আসলে ওদেরকে কি কি পড়ান। তা আমি বললাম যে আমি প্রথম যে কাজটা করি ডিটেল পড়ানোর আগে, সেটা হচ্ছে ওরা আমি জাগাই দেই। ও ঘুমায় থাকে, তো ওর ভেতরে যে সম্ভাবনাগুলো আছে এগুলো বারবার করে দেন। হ্যাঁ, আমি জাগাই দেই। আর আরেকটা জিনিস করি, যেমন ধরেন আমাদের এখন অনেকেই আছে প্রবাসে থাকে বা বিভিন্ন জায়গায় আছে, আমাদের একটা সুপ্ত চিন্তা বা আমাদের একটা মেন্টালিটি কাজ করে যে ঠিক আছে আমি একটা চাকরি করতেছি, এটাই বোধহয় আমার লাইফ, মানে আমাকে দিয়ে আর কিছু হবে না, বা আমি একটা কাজ করার জন্য দুনিয়াতে আসছি, এরকম অনেকে চিন্তা করে। কিন্তু তাকে যদি উদাহরণ দিয়ে দেখাই দেওয়া যায়, হ্যাঁ তুমি চাইলে 2টা কাজও করতে পারো, 3টা কাজও করতে পারো, সম্ভব। মানে মানুষ মাল্টিটাস্কিং করে, হ্যাঁ, মানে আলাদা টাইমে করে তো করতেই পারে। তো সেই জন্য আসলে এই যে
নিজের সাথে কথা বলা বা সেলফ অ্যাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সে তার পারপাসটা খুঁজে পাবে। এখানে ইকবাল বাহার ভাই একটা জিনিস যদি অ্যালাউ করেন আমি এক্সাম্পল দিতে চাই, সত্যজিৎ রায়ের এক্সাম্পলটা আনা যায়। দেখেন সত্যজিৎ রায় কিন্তু উনি বুঝতে পেরেছিলেন খুব অল্প বয়সে আমি ফিল্ম মেকার হব, কিন্তু উনি কিন্তু কাজ করতেন ওই যে একটা পত্রিকা অফিসে, ওখানে উনি কাজ করতে হতো ইসায়, কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখেন ওই পার্টটাই ওই চাকরির পাশাপাশি কিন্তু পথের পাঁচালীটা বানায়, এবং দ্যাট ওয়াজ এ হিউজ রিস্ক হি হ্যাড টেকেন। এটা ক্লিক করে যাওয়ার পরে কিন্তু উনি অ্যাবসলিউটলি, কিন্তু এরপরে কিন্তু দেখেন উনি কতগুলো কাজ করেছে, উপন্যাস লিখেছেন, এটা করেছে ওটা, কিন্তু ওনার আসল পরিচয়টা কি ফিল্ম মেকার, যেটা তো উনি অস্কার পেয়েছিলেন। অ্যাবসলিউটলি। তো আমার কাছে মনে হয় যে এটা আমি এখন ফিল করি, ইকবাল ভাই খুব অল্প কিছুর জন্য জানতে পেরেছি, পারপাসটা হচ্ছে বা প্যাশনটা হচ্ছে বা সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে যেটা আপনি ন্যাচারালি আপনার মধ্যে আসবে। না অ্যাবসলিউটলি, যেমন আমি যদি আপনার উদাহরণটাই আনি, আপনি বুয়েটে পড়েছেন কম্পিউটার সায়েন্সে, তো আপনার ডেফিনেটলি কোনো একটা টেলিকম কোম্পানি বা একটা এআই রিলেটেড কোম্পানি বা একটা আইটি কোম্পানিতে আপনার বড় ধরনের সুযোগ সুবিধা ছিল, কিন্তু আপনাকে সেটা টানে নাই, আপনি চলে গেছেন টিচিং লাইনে, এবং টিচিংও কিছুদিন করার পরে আপনার মনে হয়েছে এটাও আমার মানে আমি ফাইন্যান্সের প্রফেসর হয়েছিলাম, পরে মনে হলো অ্যাডাল্টদের সাথে কাজ করি, কিন্তু দেখেন ঘুরে ফিরে আমার পারপাসটা একই আছে, এডুকেটিং পিপল ইন মেনি ওয়েজ। এক্স্যাক্টলি। সো এখন একদম সেটা এটা আমার মধ্যে ন্যাচারাল আসে, এবং আমি এই জন্য ক্লাস নিতে প্রচুর ভালো লাগে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং একই মানে আমিও আমার লাইফে যদি দেখি যে আমার পড়েছি সায়েন্সে, পরে নানান টেল করার পরে গেলাম কমার্সে পড়ার পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়লাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার পরে আমরা যেটা হয় নর্মালি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে বা অ্যাকাউন্টিং লাইনে কাজ করেছি, চাকরি করেছি, তখন মনে হচ্ছিল এটাই জীবন। কিন্তু একটা জায়গায় গিয়ে মনে হলো কিছুদিন পরে, কয়েক বছর পরে, যে না, আমার তো এতটুকুর জন্য আমার জন্ম হয় নাই। সো আমাকে অন্য কিছু টানছে, আমাকে সেলস টানছে, আমাকে কাস্টমার কেয়ার টানছে, আমাকে কমিউনিকেশন টানছে, ব্র্যান্ডিংটা, এইচআর আমার ভালো লাগে। দেন আই ফাউন্ড যে আমার তাহলে একটা প্রতিষ্ঠান দরকার। সো এখন আমি সেলস করে মজা পাই, বা যেগুলো বললাম এইচআর বা কাস্টমার কেয়ার, এগুলো করে মজা পাই। তো আসলে ওই যে নিজের মজাটা খুঁজে নেওয়া, মানে আপনি কিন্তু ওই সময়ে যে চাকরি করতেন আমি সবই জানি, অনেক বিশাল কিছু করতে পারতেন, তার থেকে এখন আপনি 10 গুণ বেশি কাজ করেন কিন্তু টায়ার্ড কম হন। অ্যাবসলিউটলি, ইজন্ট ইট? অ্যাবসলিউটলি, মানে ওইটাই হচ্ছে ন্যাচারাল। তো এই জন্য আমি বলবো যে আপনার যারা অডিয়েন্স কথাটা শুনছে ওনাদের একটা কথা বলতে পারে, আপনি কি মনে হচ্ছে আপনি জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছেন নাকি আনন্দের সাথে আগাচ্ছেন? যদি বয়ে নিয়ে যেতে হয় তাহলে বুঝতে হবে প্যাশনটা এখনো আসে নাই। তবে হ্যাঁ, এটাই আপনার প্যাশন হতে পারে, আরও একটু সময় দেন, কারণ আর একটু যদি আপনি কাজ করতে থাকেন তখন আপনার কাছে ফ্ললেস মনে হবে। রিসেন্টলি ভাই একটা এক্সাম্পল শুনেছি, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যে ও যখন বলে শট করতেছে, মানে একটা পাস আসতেছে, ও শট করবে, আলোটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বলে ঠিকই সে শট মারছে, গোল দিছে। তখন বলল যে এরা বলটা আসার বেশ কিছু সেকেন্ড আগে টের পায় কোথায় আসবে। সচিন টেন্ডুলকারের কথা ইমরান খান বলেছে, হি ইজ এ গ্রেটেস্ট টাইমার অফ বল। দেখেন আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয় কেন জান? ও কিন্তু বলটা দেখার পরে ব্যাট চালাচ্ছে, আর সচিন টেন্ডুলকার ওই হাত দেখেই ব্যাট চালায় দিত। তো এইটাই ন্যাচারাল। সো এটাই কিন্তু প্যাশন, এটাই পারপাস। তখন লাইফটাকে মনে হবে আই এম নট স্পেন্ডিং মাই লাইফ রাদার দ্যান আই এম এনজয়িং মাই লাইফ। অ্যাবসলিউটলি। এবং আমি যদি আরেকটা এক্সাম্পলে যাই, যে প্যাশনটা অনেক সময় খুঁজে পেতে গেলে কিছু এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে হবে। আমরা যদি এটাকে একদম খুব বাংলা ভাষায় উদাহরণে যাই, যেমন ধরেন সেটেল ম্যারেজ যেগুলোকে বলি আমরা, যে সে হয়তো প্রেম করে নাই, পছন্দ করে নাই, বাবা মা পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পরে আস্তে আস্তে তাকে ভালো লাগা শুরু করলো, বউটাকে, মেয়েটাকে ভালো লাগা শুরু করলো, এবং এক পর্যায়ে এমন হলো যে তারা একজন আরেকজনের প্রতি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ। সো প্যাশনটা খুঁজে নিতে হয়, অনেক সময় এটা রেডিমেড থাকে না, বাট আপনাকে সেটা খুঁজে নিতে। এটা আপনি ইকবাল ভাই এত চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন, আমি এটা থিওরির সাথে রিলেট করি। আসলে আপনাদের মতো বড় মানুষরা কিন্তু আসলে একটা ভীষণ ক্রিয়েট করেন। সো দেখেন জেফ বেজোস ওই কথাটা বলেছে যে লাইফে সাকসেস হলো যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ডু হোয়াট ইউ লাভ প্লাস লাভ হোয়াট ইউ ডু। তো আপনি কিন্তু সেকেন্ডটা বললেন, লাভ হোয়াট ইউ ডু। তো আমার এটা ওয়াইফ, আমার হাজবেন্ড, এটাকে ভালোবাসাই, ভালো লাগাই, তাই না? দেখেন তাই কিন্তু আমরা কিন্তু অনেক আগেই ছেড়ে দিই যে না আমার কাজটা ভালো লাগছে না, কে জানে এই কাজের মাধ্যমেই তার ফিউচার থাকতে পারে। অ্যাবসলিউটলি। আমি আস্তে আস্তে আপনাকে বলছিলাম যে আমি যে প্রতিষ্ঠানটা করেছিলাম শুরুতে এটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, বাট আমি হাল ছাড়িনি। প্রথম 3 বছর করে স্ট্রাগল গেছে আপনার, জি, সেটা আলহামদুলিল্লাহ এখন 23 বছর। সো এইভাবেই সবকিছু করতে হয়। সো আমরা প্রথমটার অনেকগুলো উদাহরণ পেয়ে গেলাম, সেকেন্ডটাতে যেতে চাই। সেলফ ম্যানেজমেন্ট আরো ভয়ঙ্কর পাওয়ারফুল, কারণ সেলফ অ্যাওয়ার আপনাকে
বোঝাচ্ছে যে এটা করা উচিত না করা উচিত, কিন্তু লেগে থাকা, কনসিস্টেন্সি, এইটার কাজ হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। আপনি দেখবেন যে অনেক সময় আমি একটা জায়গায় রেগে গেছি কিন্তু রাগটা কন্ট্রোল করতে পারিনি, আমি বুঝছি যে রাগটা করা ঠিক হচ্ছে না, তারপরেও একটা গালি দেওয়ার পরে বুঝতেছি ভুল হয়েছে। এই কন্ট্রোলটা করাবে সেলফ ম্যানেজমেন্ট। এই কন্ট্রোলটা করার টেকনিক কি? টেকনিকটা হচ্ছে, আমরা অনেকগুলো টেকনিক আছে, একটা টেকনিক শেখাই সব জায়গায়, পিবিআর বলি, পজ, ব্রিথ অ্যান্ড রেসপন্ড। সো ফর এক্সাম্পল, আপনি আমার সাথে একটা হিডেড আর্গুমেন্ট হয়েছে, আপনি আমাকে বলে, আরিফ ভাই আপনি তো লোক খারাপ। এখন আমি বল, কি ইকবাল ভালো এরকম একটা কথা বললো, তাহলে আমার মাথার মধ্যে গুলি লোড হয়ে গেল। এখন গুলি কি চালাই দিয়ে আপনাকে একটা গালি দিব? না, আমি মনে করব পজ দিতে হবে, সঙ্গে সঙ্গে পজ দিলে কি হবে, পজ দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে আমি কি হলো, থেমে গেলাম, থেমে দেওয়ার পর আমাকে ব্রিদিং করতে হবে, জাস্ট ব্রিদ ইন ব্রিদ আউট। এবার কিন্তু আমার মধ্যে সেন্সটা চলে আসবে। আমি তখন বলবো, আচ্ছা হ্যাঁ ইকবাল ভাই আমার বড় ভাই, হয়তো উনি আমার ভালোর জন্যই কথাটা বলেছে, তখন উনি হয়তো একটা awkward আমি যখন situation কারেক্ট বলবো, আচ্ছা ইকবাল ভাই আপনি ইউ আর টু রুড টু মি, ক্যান ইউ এক্সপ্লেন মি। এই যে এটাকে আমরা বলি রেসপন্ড। সো এটাকে আর একটু ভালোবাসায় বলতেছি যে চেঞ্জ ইউর ন্যারেটিভ। বিকজ আমরা যখন রেগে যাই বা কষ্ট পেয়ে একটা কাজ করি যেটার জন্য পরবর্তী রিগ্রেট করি, কারণটা হচ্ছে কি, আমি ওইখানে একটা ন্যারেটিভ দিয়েছিলাম যেটা আমার জন্য ক্ষতিকর ছিল। এই ন্যারেটিভটা বদলাতে হবে। যেমন ধরেন আমার জুনিয়র আমার কাজটা ঠিকমতো জমা দেয়নি, আমি মনে করতেছি যে সে ফাঁকিবাজ। এইখানে যদি আমি পজ দিই, ব্রিথ করি, আমি চিন্তা করবো, আচ্ছা করিম তো সবসময় কাজে কর্মে ভালো, আজকে কি হলো, ডাকবো, আচ্ছা করিম কী হয়েছে বলো তো, তোমার রিপোর্টটা ঠিকমতো হয়নি। তখন করিম বললো, স্যার আসলে গতকালকে আমার বাচ্চা অসুস্থ ছিল। তাহলে দেখেন, এখন আপনি যদি রাগ করতেন, বকা দিতেন, পরে জানতে পারতেন যে ওর ছেলে অসুস্থ, আপনার নিজের কাছে নিশ্চয়ই খারাপ লাগতো। এই কাজটাই পিবিআর দিয়ে আমরা করতে পারি, পজ, ব্রিথ অ্যান্ড রেসপন্ড। সো রেসপন্স মানে হচ্ছে যে আমার সেন্সটা ফিরে আসছে। সো এটাকে যদি আমি এভাবে বলি যে আপনি ধরেন কোনো একটা ঘটনার কারণে আপনি জবাব দেওয়ার জন্য আপনি 30 সেকেন্ড সময় নেন। কাইন্ড অফ, জি 30 সেকেন্ড সময় নিলে দুইটা ঘটনা ঘটবে। একটা হলো যত ক্ষিপ্ত গতিতে আপনি জবাবটা দিতেন সেটা বদলে যাবে, সেটা একটা স্লো ডাউন হয়ে যাবে। আর 2 নাম্বার যে ঘটনাটা ঘটবে, আপনার জবাব দিতে ইচ্ছে করবে না। হ্যাঁ জি। সো ইটস বেটার, অনেক বেটার। এবং এটা যদি আপনি কন্টিনিউয়াস অভ্যাস করেন, তখন একটা পর্যায়ে যায় আপনি দেখবেন যে অন্য কেউ আপনাকে ইরিটেট করতে পারছেন, রাগাতে পারছেন, বাট কন্ট্রোলটা আপনার হাতে। তাহলে একটু বলেন তো, এই যে সোশ্যাল মিডিয়াতে যারা কোনো কিছু দেখেই হুট করে চিনে না জানে না একটা কমেন্ট করে ফেললো, তারা হাইলি ইমোশনালি আনইন্টেলিজেন্ট তারা। হ্যাঁ, এবং তারা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে? তারা বেরোতে আসতে পারে যে, ও আচ্ছা একটা উপায় আছে, সেটা হচ্ছে যে কমেন্টটা লিখে ডিলিট করে ফেলা। বা কাউকে গালি দিতে ইচ্ছা করতেছে, স্ট্যাটাসটা লিখে অনলি মি করে রাখা। ওকে, আধা ঘন্টা পরে এসে আবার দেখি যে ছাড়বো। আই থিঙ্ক দ্যাট দে উইল গেট দ্য আনসার। যেমন এটা হয়েছে একজনের ক্ষেত্রে, আমি একজনকে কোচিং করাচ্ছিলাম, সে আমাকে বলছিল এরকম যে, স্যার আমি যখন কোম্পানিতে আমার বস মাঝে মাঝে আমার সাথে করে, আমি না রাগারাগি করি বলছে যে হাউ টু কন্ট্রোল। বলছে আপনি এখন থেকে যেটা করবেন, বসকে গালি দিয়ে একটা ইমেল লিখে ওইটা অনলি মি করে রাখবেন বা আনসেন্ড ড্রাফটে রাখবেন, পরে আবার আধা ঘন্টা রাগটা তো প্রশমিত হয়ে যায়। এবং মজার একটা তথ্য বলি, আপনি খুব চমৎকার কথা বলেছেন, বলা হয়েছে আপনার যে ইমোশনই আসুক না করে, এইগুলো সাধারণত আমরা একটা প্রতিক্রিয়াটা নেগেটিভ হয় ভাইয়া কখন, যখন আমাদের আনপ্লেজেন্ট ইমোশন বলি। আমরা কোনো ইমোশনকে নেগেটিভ বলি না, আমরা বলি আনপ্লেজেন্ট। সো আমরা বলছি যে আপনার যখনই কোনো আনপ্লেজেন্ট ইমোশন আসবে, আপনি রিয়াকশনটা তখন না করে একটু ওয়েট করেন। একটা সায়েন্স থেকে এটা আমরা শিখতে পেরেছি, খুব মজার জিনিস। আপনার যত মানে আনপ্লেজেন্ট ইমোশনে আসুক না কেন, আপনি যদি 90 সেকেন্ডস কিছু না করেন, ওইটা অটোমেটিক চলে যাবে। 90 সেকেন্ডস রুল বলছে এটাকে। আর আমরা পজের কথা বলি কি, যে 2 সেকেন্ডের পজ বা 60 সেকেন্ডের পজ আপনার সারা জীবন বাঁচায় দিতে পারে। এই জন্য মজা করে মাঝে মাঝে আমি নিটোলের মাতলু সাহেবের এক্সাম্পলটা দিই। উনি একটা সুন্দর কথা লিখছেন না, যে এক মুহূর্তের দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এটা আমি সেলফ ম্যানেজের সাথে কানেক্ট করি, যে এক মুহূর্তের আপনার অ্যাওয়ারনেস আপনাকে সারা জীবন বাঁচায় দিতে পারে। সো এটাই সেলফ ম্যানেজমেন্ট। সেলফ ম্যানেজমেন্টের অসাধারণ কিছু উদাহরণ শুনলাম। থার্ড ওয়ান এমপ্যাথি। এবং আমার কাছে খুবই কষ্ট লাগে ইকবাল ভাই, যে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে এমপ্যাথি জিনিসটার মৃত্যুবরণ হয়ে গেছে আর কি। মানে উই আর নো লঙ্গার থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আদার্স আর ফিলিং। আমরা অন্যের ফিলিংটাকে দুমড়ের মধ্যে শেষ করে দিচ্ছে, ভাবছি না। আপনি ফুট করে দেখেন একটা লোকের সম্বন্ধে আমার গ্যাঞ্জাম হয়েছে, আমি ফেসবুকে লিখলাম এই লোকটা বদমাশি। আমি বুঝতেছিও না যে এটার কারণে তার ফ্যামিলি মেম্বার, ইভেন সেলিব্রিটির ক্ষেত্রে আপনি দেখেন, তাদের লাইফটাকে কিন্তু আমরা হেল করে দিয়েছি।
এই যে রণবীর কাপুর একটা এক্সাম্পল শুনলাম যে ওর বাবা মা ডিভোর্স যখন হয়, গ্যাঞ্জাম হয়, তখন ওই স্কুলে যায় হি ইউজ টু ফিল ভেরি হিউমিলিয়েটেড, কষ্ট লাগতো ওর মধ্যে। এখন এটা কিন্তু জমে আছে। সো এমপ্যাথির কাজটা হচ্ছে ইউ উইল আন্ডারস্ট্যান্ড আদার্স ফিলিং। আপনাকে তার জন্য বেস্ট কিছু করার দরকার নেই, সবচেয়ে বেশি দরকার হচ্ছে বোঝাটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের হচ্ছে না। মানে তাকে আমার জায়গায় রেখে আমাদের পুটিং মাইসেলফ ইন আদার শুজ, যেটা আমরা বলছি, চিন্তা করা। হ্যাঁ, চিন্তা করো। সো এইটা কিন্তু সবচাইতে বড় একটা কাজ। তো আমরা বলছি যে এমপ্যাথিটা আপনার আসবে না আনলেস ইউ আর সেলফ অ্যাওয়ার। মানে সেলফ অ্যাওয়ারনেসটা অনেকটা আপনার নিচের পিলারের কাজ করে, মজবুত একটা বাসার ভিত্তি আর কি। তো সেলফ অ্যাওয়ার, সেলফ ম্যানেজমেন্ট থাকলে এইবার সে এমপ্যাথি অটোমেটিক এসে যাবে। আসার চেষ্টা করা যায়। আমি এই প্রশ্নটা যেতে যাচ্ছিলাম যে এমপ্যাথি আসবে কিভাবে। এমপ্যাথি আসার জন্য ভাই অনেকগুলো কাজ করা হচ্ছে। ফার্স্ট থিং যেটা আমি বলি সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং, লিসেন করতে হবে। আমরা লিসেন করি না। স্টেফেন কভি বহু বছর আগে বলে গেছে যে আমরা অন্যের কথা জবাব দেওয়ার জন্য রিপ্লাই। সো আমাদের ব্রেনের একটা অংশ ব্যস্ত হয়ে যায়। আমি একটা জিনিস দেখলাম, আমাদের লিসেনিং হ্যাবিটটা দিন দিন কমে যাচ্ছে। আমি দেখেন আমাদের বাচ্চাদের পরিবারে কি, একটা বাচ্চা বলতে আসে, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, তোমার টাকা লাগবে না, ওই বাচ্চাটা কিন্তু ফিলিং আনহার্ড, ওর ভিতরে কষ্ট রয়ে যাচ্ছে। ইভেন ওয়ার্ক প্লেসে সবচাইতে সমস্যা পাচ্ছে এই লিসেনিংটা নাই। লিসেনিংটা নাই মানে কি, সে এমপ্লয়িটা কি ভাইয়া কী চাচ্ছে এটা বুঝতে পারছেন। আর একটা নতুন টেকনিক শিখেছি, কিছুদিন আগে পর্যন্ত মানুষকে আমরা বলতাম যে গোল্ডেন রুল অফ কাস্টমার সার্ভিস, মানে কাস্টমার যা চায় তার থেকে বেশি দাও। বর্তমানে বলা হচ্ছে প্লাটিনাম রুল, কাস্টমার যা চায় তাই দাও, বেশি দিতে যায় ক্ষতি হয়ে যাবে, এক্সট্রা দেওয়ার দরকার নেই, ও যা চায় সেটা দাও। এখানে তো এমপ্যাথিটা লাগবে। মনে করেন আপনার কাস্টমার আপনার কাছে চাইছে যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা বেস্ট রুমে আসতে চাই, আমাকে তুমি এটা ফ্যাসিলিটি দাও, আপনি এক্সট্রা কিছু দিলেন, দেখা গেল যে ওইটাতে সে ডিস্টার্ব ফিল করে, প্রবলেম। সো আমাদের জন্য এই জন্য বলছি প্লাটিনাম রুল, দেখেন ইট ইজ হাইলি কানেক্টেড উইথ এমপ্যাথি। আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আদার্স আর ফিলিং। আমাদের বাংলাদেশে আজকে যে আপনার যে ম্যারিটাল সম্পর্কগুলো যে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, মেইন কজ কিন্তু এই যে ল্যাক অফ এমপ্যাথি। আমরা নিজেকে আর একজনের জায়গায় নিয়ে ভাবতে পারছি না। এই জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে, আপনি যেটা বলেছেন, আপনার বলা হচ্ছে যে এমপ্যাথিটা বাড়বে হচ্ছে দুইটা, একটা বড় একটা ভাব হচ্ছে লিসেনিং, আর একটা হচ্ছে যে প্রচুর পড়ালেখা করতে হবে। বিকজ আই নিড টু নো স্টোরিজ অফ অল সো মেনি পিপল। যেমন ধরেন একটা মানুষ ধনীর ঘরে জন্মগ্রহণ করেছে, সে কীভাবে বুঝবে যে একটা গরিবের লাইফ কেমন? আবার একজন গরিব, তাকেও বুঝতে হবে ধনী কীভাবে চিন্তা করে, যদি সে এন্টারপ্রেনার বা ব্যবসায়ী হতে চায়। তার মানে কি উই নিড টু নো লট অফ স্টোরিজ। এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে এমপ্যাথি বাড়ানোর একটা উপায় হচ্ছে ফিকশনাল স্টোরিগুলো পড়তে হবে, গল্প পড়তে হবে, উপন্যাস পড়তে হবে। এই রিডিং হ্যাবিটটা তো চলে গেছে নাই, তাই ইট ইজ হাইলি কানেক্টেড উইথ দ্য এমপ্যাথি। যেমন আমি যদি আমার এক্সাম্পলটা দিই, একটা এক্সাম্পল, যেমন আমি কিন্তু সারা জীবন খুব ভালো ছাত্র ছিলাম, ফার্স্ট হয়েছি সারা জীবন, বইটা 52তম হয়েছি। তো আমার না প্রথম দিকে টিচিং করাতে যে আমি এখন রিগ্রেট করি, আমি খুব দ্রুত কাজ করতাম। কারণ কি, অনেক স্টুডেন্ট আমি দেখতাম যে স্ট্রাগল করেছে, ওই সময় পাত্তাও দিনি, তাহলে মানে কি আমার ল্যাক অফ এমপ্যাথি ছিল। এখন আমি এই লাস্ট 5 years আই হ্যাভ বিকাম এ বেটার টিচার, বিকজ আমি এখন বুঝতেছি আমার অডিয়েন্সের সবাই বুঝতে হবে। এই জন্য কিন্তু আমি একটু স্লো যাই। আগে আমি ফোকাস করতাম কোয়ান্টিটি, এখন আমি ফোকাস করতেছি কোয়ালিটি। আগে আমি 10 চ্যাপ্টার সবই পড়াইতে হবে, কিন্তু এখন আমি চিন্তা করছি না, দরকার 8 চ্যাপ্টার পড়াবো, বাট সবাই যেন বোঝে। তো দেখেন আমিও কিন্তু আই হ্যাভ লার্নড ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমার ছেলের সাথে আমার ঝগড়া হয়েছে এই যে ল্যাক অফ এমপ্যাথির কারণে। দেখা যাচ্ছে আমি অঙ্কে ভালো ছিলাম, আমার ছেলে অঙ্কে স্ট্রাগল করছে, আমি তাকে বলছি এত সিলি জিনিস পারো না, ওকে দেখে এটা অস্থির। এরপরে সেদিন পড়াতে যায় বললাম যে বাবা তোমাকে সাইকোলজিক্যাল সেফটি দিলাম, তোমাকে আমি জাজ করব না, তুমি যা না পারো আমাকে সাহস করে বলো, আমি কোনো রিয়াক্ট করবো না। অ্যান্ড ইট ওয়ার্ক লাইক এ ম্যাজিক নাও। ও আমার কাছে আরাম করে ভয় ছাড়া পড়া লাগবে। এইটা তো বস আর জুনিয়র মধ্যে তো হইতে হবে না? জুনিয়র কি সেই সাহসটা পাচ্ছে যে স্যার এই কাজটা না আমি পারি না, আমাকে আপনি দিয়েছেন, হাউ ক্যান আই লার্ন ইট? এই সাহসটা কিন্তু পাচ্ছে না, ওইটাও কিন্তু আসতেছে। বাট দিস ইজ ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, হাউ ক্যান আই লার্ন ইট? ইয়েস, এই কোয়েশ্চেনটা করাটাও একটা স্মার্টনেস, কিন্তু এই সুযোগটাকে আমরা রাখছি না, কিন্তু এই সাইকোলজিক্যাল সেফটি কিন্তু ভাই আমরা দিচ্ছি না। আর আমরা বলি যে সাধারণত এমপ্যাথি বা ইমোশনাল ইন্টেলিজেন্স প্রত্যেকটা পিলারের সবচেয়ে বিউটি হচ্ছে এটা আসলে টপ ডাউন অ্যাপ্রোচ। মানে আমি যদি একটু অন্যভাবে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে দেখি, এমপ্যাথি যদি থাকে একটা মানুষের, তাহলে কি আমরা আরেকজনকে আঘাত করতে পারি? প্রশ্নই আসে না। অপমান করতে পারি, কষ্ট দিতে পারি, বা কারো হক নষ্ট করতে পারি, কারো ক্ষতি করতে পারি? প্রশ্নই আসে না, প্রশ্ন আসে। খুব চমৎকারভাবে কানেক্ট করছেন, জি। তাই না? তার মানে আমাদের এমপ্যাথি নাই বলেই তো আমরা এগুলো, এমপ্যাথি নাই বলে আমি বললাম না, এমপ্যাথির মৃত্যু হয়েছে এই দেশে, সহনশীলতা যে নাই। এবং এটা আহমেদ সফার সাথে আমি একটু কানেক্ট করি। আহমেদ সফা স্যার খুব ভালো কথা বলছিল। উনি বলছিলেন যে বাঙালি জাতি, বাংলাদেশকে নিয়ে বলছেন
যে বাঙালি জাতির উনি একটা ত্রুটি, 1 নম্বর ত্রুটি বলেছে যে আমরা খুব জাজমেন্টাল জাতি। জাজমেন্টাল। তো এমপ্যাথির আমি মজা করে বলি যে একটা কয়েনের এক সাইডে হচ্ছে জাজমেন্ট আর এক সাইডে হচ্ছে এমপ্যাথি। তো এমপ্যাথি বাড়ানো টাফ, কিন্তু জাজমেন্ট কমানো সহজ। আর জাজমেন্ট কমাইলে কি হবে, এমপ্যাথিটা আপনার কিন্তু বাড়বে। আমি জাজ করব না, আমি অ্যাজাম্পশন করব না, তাহলে এমপ্যাথি এমনিই বাড়তে থাকবে, বাড়বেই। কারণ আমরা তো জন্মের পর থেকে ন্যাচারালি তো এমপ্যাথি, কিন্তু আমাদের সোসাইটি আস্তে আস্তে আমাকে জাজমেন্টটা কেন, মানে আমার মধ্যে এই রুচিটা কখনো আসে না। সেটা হচ্ছে যে আমি দেখি কোনো একটা টপিক যদি আসে সোশ্যাল মিডিয়াতে, সবাই এটার উপর লেখে, সে জানুক, পড়ালেখা থাকুক না থাকুক, ডাক্তার হয়ে যাচ্ছে। করোনার সময় আমরা এগুলো দেখেছি, সবাই বুদ্ধি দিচ্ছে। মানে এটা কেন, মানে মানুষের মধ্যে এই অ্যাটিটিউডটা কেন যে আমার কিছু একটা বলতেই হবে? এইটা আপনি খুব একটা প্রজ্ঞার কথা বলেছেন। আমি যেটা দেখেছি এটা কেন করে জানেন, কারণ ওর কোরটা ঠিক, ওই সেলফ অ্যাওয়ারনেস নাই। মানে ও তো কোনো কিছুতে ব্যস্ত না, ওর এই জন্য সারাদিন ফ্রি। আপনি দেখেন কারাই কাজগুলো করে যারা আসলে অডেল টাইম আছে। আপনি দেখবেন যে বাংলাদেশের ইভেন যারা সাকসেসফুল চেয়ারম্যান, সাকসেসফুল সিইও, তাদেরকে আপনি সোশ্যাল মিডিয়া দেখবেনই না। ইভেন আপনি তো কতক্ষণ থাকে, আপনি তো থাকেনই না, জাস্ট দু একটা মাঝে মাঝে পোস্ট দিয়ে আপনি বেরো যান। আমি একটা গোপন কথা আজকে বলে দিই, আই নেভার সি এনি কমেন্টস, আই নেভার রিপ্লাই এনি কমেন্টস। আমার কাজ হলো পোস্ট দেওয়া এবং বেরিয়ে যাওয়া। বুঝতে পারছি। কারণ আই এম সরি, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট যারা আমাকে লাইক কমেন্ট করে। আমার টাইম নেই, আমি কী করবো? আমার তো আরও অনেক কাজ করতে, যেমন আমি যে সোশ্যাল ওয়ার্ক করি সেখানে আমাকে 3-4 ঘন্টা, কোনো দিন 5 ঘন্টা সময় দিতে হয়। যেমন আজকে আপনার এখানে শেষ করেই কিন্তু আমার রাত্রেবেলা অনলাইন মিটিং আছে, যেই মিটিংটা ঢুকলেই 2 ঘন্টা চলে যাবে। তা আমার ফ্যামিলিকে ডিপ্রাইভ করে তো আমার ওই টাইমটা দিতে হচ্ছে। বাট ওই কমেন্টে এখন আপনার সময় কই? না স্বাভাবিক, না ভাই আপনি ঠিক কথা বলছেন, যার কোর ঠিক আছে। এই জন্য না আমি অনেক সময় বলি কি, মানুষকে না আপনি আমি একটা থিওরি দিছিলাম যে মানুষ দিনে 2 প্রকার কাজ করে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজ। প্রয়োজনীয় কাজটাতে সময় বাড়ানো টাফ, কারণ আপনি যদি কাউকে বলেন তুমি এক্সারসাইজ করবে না, আপনার বলতে হবে ও যাতে অপ্রয়োজনীয় কাজগুলো কমায়, তাহলে কিন্তু তারটা বাড়বে। সো ওই যে আপনি যেটা বলেছেন যে আমরা যে বাজে কমেন্ট করি, সব কিছু লিখি, সব জানতে হই, ওর মানে আসলে কোনো কিছু সে ভালো করে শেখে নাই। আমি এখন একটু আসতে চাই এমপ্যাথিটা বিজনেসে বা অফিসে কিভাবে কাজে লাগাতে পারে। এটার একটা বড় জিনিসটা আপনার সত্য নাদেলা বলেছেন, খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন মাইক্রোসফটের সিইও। উনি বলেছেন যে এমপ্যাথি থাকলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য আনঅ্যান্টিসিপেটেড নিড অফ দ্য কাস্টমার্স, বিকজ ইউ উইল গো ভেরি ডিপ যে কাস্টমার কি চাইতে পারে। বর্তমান দুনিয়া সাকসেসফুল হওয়ার জন্য ইকবাল বাহার ভাই এমন একটা জিনিস আনতে হবে যেটা পৃথিবীতে কেউ করে না। আপনি প্রথম শুরুতে ইন্ট্রো দিচ্ছিলেন, আমার খুব ভালো লাগছিল যে আপনি বলছেন আমি এমন একটা কিছু করতে চাই যেটা কেউ করে না। এখন দেখেন যারা আজকে খুব আলট্রা সাকসেসফুল হচ্ছে, তারা কিন্তু দে আর কামিং আপ উইথ সামথিং ইনোভেটিভ। এই ইনোভেশনটা আসতেছে কিন্তু এমপ্যাথি থেকে, বিকজ দে আর থিঙ্কিং আচ্ছা কাস্টমার আর কি লাগতে পারে। এখন আপনি সবাই যেটা নতুন একটা যে প্রোডাক্টটা আছে ওইটা যদি আবার রিডিজাইন করেন, আপনি কিন্তু রিটার্ন বেশি আসবে না। ইউ হ্যাভ টু কাম আপ উইথ সামথিং, কিছু একটা ইউএসপি লাগবে। তো ইনোভেশনের সাথে এমপ্যাথি কানেক্টেড। আর 2 নম্বর হচ্ছে বিজনেসে এই টিম বিল্ডিং এ এমপ্যাথিটা সবচেয়ে বেশি লাগে। কারণ কি, আপনার ওই যে কোম্পানিতে কাজ করতে যে ঠোকাঠুকি লাগে, কনফ্লিক্ট হয়, তো এই কনফ্লিক্ট রেজুলেশন করা, এইটাকে সুন্দরভাবে সলভ করার উপায় কিন্তু এমপ্যাথি। দেখেন আমরা বলি যে 2টা কর্মীর মধ্যে যখন গ্যাঞ্জাম হচ্ছে, মেইন সমস্যাটা কোথায় হচ্ছে, কেউ কারো শুনতেছে না। একটু যদি ঠান্ডা মাথায় দুজনকে শোনে, তাহলে কিন্তু কনফ্লিক্ট আর হয় না। আবার আমি বস, আমি আমার জুনিয়রদের কনফ্লিক্টটা গ্যাঞ্জামটা মিটাবো, এখানে বস কী করে খেয়াল করে দেখেন, যখন দুজনে গ্যাঞ্জাম নিয়ে আসে বলে আরে তোমরা খালি গ্যাঞ্জাম করো, কষ্টে এমনিই বাঁচি না, আবার গ্যাঞ্জাম যাও, তখন কি ওই দুজনের মধ্যে কি রিজেন্টমেন্ট তৈরি হলো। কিন্তু আমি কি করতে পারি, আমার যদি এমপ্যাথি থাকে, বলো আচ্ছা ওকে সিট ডাউন, শুনি তো কাহিনীটা, এরপর দুজনের সাথে আলাদা শুনি, তখন কি হবে, অলরেডি দুজন বুঝে যাবো আচ্ছা বস তো আমার জন্য সময় দিয়েছে, আমাকে কেয়ার করেছে। এই দেখেন কেয়ারিং অল কানেক্টেড টু দ্য এমপ্যাথি। তো আমি মনে করি এমপ্যাথি ছাড়া বিজনেস চলবেই না, আসলে এটা প্রশ্নই আসে না। ইটস এ ভেরি গুড পয়েন্ট, এমপ্যাথি ছাড়া বিজনেস চলবেই না। এখানে আমার কাছে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে যে ফ্যামিলিতে এখানেও তো এমপ্যাথি। ওই যে অলরেডি আমার ছেলের এক্সাম্পল তো দিলাম, এমপ্যাথি তো ফ্যামিলিতে তো আপনার একেবারে ফরজ বলবো, এটা ছাড়া তো হবেই না। কারণ আপনাকে একটা মজার স্টোরি বলি, যেটা আমি শিখেছি আপনার থেকে, ওই যে আমেরিকার খুব নাম করা টনি রবিন্স, উনি এক্সাম্পল দিয়েছেন যে হাজব্যান্ড অফ ওয়াইফ দুজনে চাকরি করে, বাসায় ফিরেছে। তো বাসায় ফেরার পরে হাজব্যান্ড ওয়াইফকে বলছে কেমন গেল দিনটা, ওয়াইফ বলে আর বলো না, হাজব্যান্ড বলছে যে দিনটা খুব খারাপ গেছে। তখন ওর বউ বলতেছে নো ওয়ারিস, তুমি চ্যাম্পিয়ন, তুমি পারবা। ছেলেটা খুব খুশি। পরের দিন আবার ফিরছে, আজকে মেয়েটা বলতেছে টুডে আই হ্যাড এ হরিবল ডে।
ছেলেটা বলতেছে যে নো ওয়ারিস, তুমি চ্যাম্পিয়ন পারবা। আগের দিন ছেলেটা খুশি হয়েছিল, কিন্তু আজকে মেয়েটা অসুখী। তো উনি ব্যাখ্যাটা দিয়েছে এখানে যে গতদিন ছেলেটার দরকার ছিল ম্যাসকুলিন এনার্জি, যেটা মেয়েটা তাকে দিয়েছে। আজকে মেয়েটার দরকার ছিল ফেমিনিন এনার্জি। ফেমিনিন এনার্জি হচ্ছে ইউ হ্যাভ টু লিসেন। বাট এই ছেলেটা কী করলো, সে কিন্তু আগের দিন এটা রিপিট করেছে। কেন? তার এমপ্যাথি নাই। কিন্তু মেয়েটার কিন্তু এমপ্যাথি আছে। মেয়েটা কিন্তু জানে যে ছেলেটার কী দরকার। তো আপনি দেখবেন যে অনেক সময় দেখবেন যে আমাদের সামাজিকভাবে দেখবেন যে ন্যাচারালি যারা একটু মানে আমি যাদেরকে গুড লেডি বলবো, মানে আমি ওয়ার্ডটা ইউজ করছি, সব লেডি না, গুড লেডিরা দেখবেন যে অনেক বেশি এমপ্যাথেটিক হয়। তারা হাজব্যান্ডের ইস্যুটা কিন্তু ভালো মতো বোঝার চেষ্টা করে, তারপরে কিন্তু তারা ইন্টারাকশনটা করে। তো এইখানে কিন্তু এমপ্যাথিটা খুবই দরকার। এবং এইখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রিয়াকশনটার ব্যাপারে সতর্ক হওয়া। জি অবশ্যই, কারণ এটা একবার বলে ফেললে তো শেষ। বলা যে আজকেই আপনার এই অনুষ্ঠান আসার সময় একটা স্টোরি পড়তে, আমি জানি না বলাটা ঠিক হবে কিনা। একবার এক সাহাবি নাকি উনি নাকি বাসায় ফিরেছে। তো বাসায় ফিরে দেখে যে তার ওয়াইফ একটা ছেলের সাথে, একটা লোকের সাথে ঘুমায় আছে। তলোয়ার বের করে মারতে গেছে, তারপরও সে নিজেকে নিবৃত্ত করে দেখছে কে, দেখে যে এটা একটা মেয়ে আসলে ওই মহিলার সাথে থাকতে এসেছে। তখন উনি কানেক্টেড টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা যখন যুদ্ধ থেকে বা বাইরে থেকে বাসায় ফিরবা তখন না বলে ফিরো না। বিকজ অনেক সময় আমরা রিয়াকশন, আপনি যে কথাটা বলেছেন, আমরা অনেক সময় কিন্তু বলা হচ্ছে না ফার্স্ট ইমপ্রেশনটা লাস্ট করে। তো আমি দেখেন পরিবারের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে, আমরা প্রথমেই কী করি, এমন একটা কোয়েশ্চেন করি, রিয়াকশন করি যাতে আমি দেখাই দিই আমি তাকে বিশ্বাস করছি না, বা ইনভেস্টিগেটিভ মোডে যাই, ইন্টারোগেটিভ মোডে যাই। আমরা কিন্তু কিউরিয়াসিটি শো করি না। সো এই জায়গাটা আপনি ঠিকই বলেছেন, আর রাইসটি কারেক্ট করেছেন যে আসলে এই এমপ্যাথিটা কিন্তু এখানে সম্পর্কগুলো বাঁচাতে সাহায্য করতে খুবই। আর আপনি কিছুক্ষণ আগে এমপ্যাথি বোঝাতে গিয়ে টিমের কথা বলছিলেন। আমি ব্যক্তিগতভাবে কমপক্ষে 1000-এর উপরে উদ্যোক্তাদের গল্প পড়েছি, এবং আমি সেখানে 90% একটা জিনিস কমন পেয়েছি। সেটা হচ্ছে তারা বলেছে আমার টাকা ছিল না, পয়সা ছিল না, অভিজ্ঞতা ছিল না, নিজে ভুল করে করে শিখেছি, কিন্তু হাল ছাড়ি নাই। মানে আমার যে গোল, উদ্যোক্তা জার্নি, সেটা আমি স্টপ করি নাই। কিন্তু সফল হয়েছি সেখানে আমি যতটা পরিশ্রম করেছি, ইনোভেশন করেছি, যা কিছু করেছি, কিন্তু তার মূলে ছিল আমি খুব ভালো একটা টিম পেয়েছিলাম। 90%-এর আমি কমন পেয়েছি এই জিনিসটা, যে খুব ভালো একটা টিম পেয়েছে। তো আসলে আমরা হয়তো অনেকে মনে করি যে আমি বোধহয় সব করতেছি, বা আমার টিমকে অত মোটিভেট করার কি দরকার। আমি একটু প্রোডাক্টিভিটিতে আসতে চাই একই সঙ্গে, আপনি যদি এটা রিলেট করে একটু বলেন। জি, আসলে টিমের জন্য যেমন দেখেন, আমি একটা বিখ্যাত বই আছে পৃথিবীতে যে 5 Dysfunctions of a Team বলে। তো ওখানে উনি দেখেছেন যে ভালো টিম হওয়ার জন্য সবচেয়ে বটম যেটা দরকার ট্রাস্ট। তো ট্রাস্ট বিল্ডিংটা কখন হবে? যখন আপনি শুনবেন। তা আপনি দেখবেন যে আমাদের যখন আমরা টিমে কাজ করি, টিম মেম্বারদের মধ্যে একটা ছাড়া ভাব আছে, কিন্তু ওদের মধ্যে একটা আলাদা একে অপরকে মানে ছাপিয়ে যাওয়ার চেষ্টা থাকে, প্লাস আরেকজনের জন্য পুরোপুরি বিশ্বাস স্থাপন করেন। এটা আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা টুল আছে, যেটা ইকবাল বাহার ভাই আমরা বলি জোহারি উইন্ডো। জোহারি উইন্ডো মানে একটা মানুষ আরেকজনের সাথে দেখেন দেখা দেখি হচ্ছে, যেমন এ আর বি, আপনি দেখবেন যে এই দুইটা মানুষ তার অনেকগুলো ট্রেটস আছে যেটা আরেকজনের কাছে গোপন রাখতেছে, এটা আমরা বলি হিডেন পার্ট। আবার আপনার কিছু পার্ট আমার মধ্যে খারাপ আছে, ও দেখতেছে, আমি দেখতেছি, এটাকে বলে ব্লাইন্ড স্পট। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের বড় কাজ হচ্ছে এই দুইটা পার্ট নিয়ে কাজ করা। অ্যান্ড হিডেন পার্টটা আপনি সরাবেন কেমনে? ওই যে টিম বিল্ডিং যখন করবেন, আপনি একটু খুশি ওকে বলবেন যে আচ্ছা দেখো, জানো আমার না পারিবারিক এই অবস্থা, তখন কী হচ্ছে, আমি কিন্তু নিজেকে খোলা কিতাব করতেছি। আর ব্লাইন্ড স্পটটা সবচেয়ে মারাত্মক। এই জায়গাটা হচ্ছে সাহস করে ফিডব্যাক করতে হবে। ধরেন আমি আমার টিম মেম্বারকে জিজ্ঞাসা, আচ্ছা তোমার কি মনে হয় যে আমার কোন জায়গার কাজে তোমার খারাপ লাগে, বা আমার কোন রিয়াকশনগুলো তোমার খারাপ লাগে, এইটা না সাহস করে বলার সুযোগ দিয়ে যদি করা যায়, ওই টিম হয়ে যাবে মজবুত। তো এটাকে জোহারি উইন্ডো একটা টুল আছে, এটা ইমোশনাল ইন্টেলিজেন্সের টুল, অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল টুল। সো এইটার মনে হয় খুবই জনপ্রিয় একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অফিস পলিটিক্স। হ্যাঁ, অফিস পলিটিক্স। জি। অফিস পলিটিক্সটা কিন্তু আসলে টিমটাকে, ওই যে ট্রাস্টটাকে বিল্ড নষ্ট করে দেয়, যার ফলে হয় কি কেউ কাউকে বিশ্বাস করে। আমি সেদিনই মজা করে আপনার এই কথাটা একজনকে বলতেছিলাম যে মনে করো বাংলাদেশের একটা লোকাল কোম্পানি সিইও, সে স্বপ্ন দেখতেছে ওই কোম্পানিকে আমি বিট করব, কিন্তু তার নিচের পজিশনে দুজন চিন্তা করছে কেমনি সিইওকে ফেলাই দেওয়া যায়, তাহলে কোম্পানি আগাবে কি? তার মানে কি, একটা সিইওকে যদি ট্রাস্ট না থাকে, তাহলে যখন তাকে চিন্তা করতে হচ্ছে, টেনশনে পড়তে হচ্ছে আমার টিম মেম্বারকে আমাকে ফেলবে কি না, তখন যুদ্ধটা করবে কেমনে? তো আপনি যেখানে ইউ আর রাইট যে আসলে একটা ভালো টিম ছাড়া আপনি
এই বিজনেস আসার যুদ্ধক্ষেত্রই। মানে আমার অ্যানালাইসিস হচ্ছে, আসলে আমি একটু আগে আপনাকে বলছিলাম যে কাউকে কষ্ট দেয়া, আঘাত করা, অপমান করা, ছোট করা বা কারো হক নষ্ট করা বা প্রতিশোধ নেওয়া যেটাকে আমরা বলি, এটা আমরা 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 কারা করে? প্রথম কথা হলো কারা করে? যারা ডিপ্রাইভড, যারা নিজেকে ওই জায়গায় নিতে পারে নাই। আবার ধরেন সে হয়তো জীবনে কিছু একটা করেছে, পেয়েছে, তারপরে এগুলো করে। কিন্তু আমাদের মনে হয় প্রত্যেকে, যেমন আমি ব্যক্তিগতভাবে নিজেকে সবসময় এটা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি যদি এগুলো কোনো একটা করি সেটা আমার উপর রিটার্ন আসবেই। আসে আসলে। আমি কাউকে অপমান করলে আমাকেও একদিন অপমানিত হতে হবে। এটা আমি আমার 22 বছরের ক্যারিয়ার এবং 48 বছরের জীবনে প্রচুর দেখলাম। আর ওয়ার্ল্ড ওয়াইড ফিনোমেনা তো আজকাল চোখের সামনে আসতেছে, কিন্তু আপনি দেখেন, যেমন দেখেন তামিলনাড়ুর ওই যে লেডিকে, জয়ললিতাকে যারা মারধর করছিল আপনার সংসদে, পরে কিন্তু 2 বছর পরে উনি ক্ষমতায় চলে আসেন। সো এগুলো কিন্তু আমরা দেখতেছি, এক্সাম্পল আছে। আর একটা জিনিস আমি দেখেছি ইকবাল বাহার ভাই, যে শয়তানিগুলো করে এটা রিটার্ন তার অন্যভাবেও আসে অনেক সময়। সো আসলে আপনি, আমার মনে হয় আপনি খুব ভালো একটা মেসেজ দিচ্ছেন, এবং আপনি যে এন্টারপ্রেনারদের তৈরি করছেন, আশা করি এটা বাংলাদেশে খুব কন্ট্রিবিউট করবে, কারণ তাদেরকে আপনি অনেক মানবিক এন্টারপ্রেনার বানাচ্ছেন। না, আমি আসলে তাদেরকে বলছি যে তুমি ব্যবসা করবা, টাকা পয়সা অর্জন করবা, তার আগে বেসিকটা ঠিক করো। ভালো মানুষ, তোমাকে একজন ভালো মানুষ, পজিটিভ মানুষ, মানবিক মানুষ হও। আমি কেউ তো ফেরেশতা হতে পারবে না, আমি নিজেকে অত ভালো মানুষ মনে করি না, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়। এইটাই যথেষ্ট। এর বেশি কিছু দরকার নেই। আমি কাউকে আঘাত দিতে চাই না, মনে কষ্ট দিতে চাই না, কারো হক বা ষড়যন্ত্র করা যেটা। হ্যাঁ, তো দেখেন আপনি অফিস পলিটিক্স যেটা বললেন, ওখানে কিন্তু ঠিক ওই কাজটাই করে। আরেকজনের চাকরি খেয়ে দেওয়ার চেষ্টা করে, আরেকজনের গসিপিং করে। এটার আমি একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিই আপনাকে বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি যখন জব করতাম, এই যে অফিস পলিটিক্সে শিকার হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমি বেশি কাজ করতাম, বেশি সময় কাজ করতাম। আমি তো কাজ করতাম হলো শেখার জন্য, সো এটা অনেকেই পছন্দ করতো না। আরেকটা হচ্ছে যে আমি খুব ফাস্ট গ্রো করছিলাম, মানে ডিউ টু ইউর এফিসিয়েন্সি এবং স্কিল সব কিছুর কারণে। তো এটা নিয়ে স্বাভাবিকভাবে একটা জেলাস থাকবে। এটা মানে কেউ তো আর না যে আমি একেবারে কোনো কিছুতেই কোনো কিছু মনে করি না। যেমন আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় বলি যে তোমাদের এগিয়ে যাওয়া দেখতে আমার খুব ভালো লাগে, আমি চাই তোমরা আমাকেও ছাড়িয়ে যাও। তার কারণ হলো যে তাদেরকে আমার সন্তানের মতো মনে হয়। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান তার থেকে বড় হোক। সো এটা মাইন্ডসেট, আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে কিন্তু সম্ভব। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমি দেখলাম আমার টিমে, ওই যে টিমের কথা বলছিলেন, আমার টিমে একবার দেখলাম একটা ছেলেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানে হি ইজ এ ভেরি গুড, স্কিলড, মেধাবী, কাজে খুবই ভালো, ওবিডিয়েন্ট, সব ঠিক আছে, কিন্তু কথা শুনে না, বেয়াদবি করে, মুখের উপর কথা বলে। তা দেখলাম যে টিম নষ্ট হচ্ছে। তো তখন আমি কি করতে পারি? ওরা স্যাক করতে পারি। আমি কিন্তু সেটা করি না। দেখেন আমার প্রথম চাকরিটা, এবং আমার কোথা থেকে অভিজ্ঞতা এসেছে আমি জানি না, আমি তাকে অন্য আরেকটা কোম্পানিতে জবের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াও, আচ্ছা, বাহ, দারুণ। হ্যাঁ, তারপর আমার টিমটা সুন্দর হয়ে গেল। ও মনে কষ্ট পাইল না যে আমি জানি না, আজকে শুনে সে হয়তো বুঝতে পারবে যে মানে একটা ভালো একটু আপলিফট করে বেতন, তাকে আরও বেতন বাড়িয়ে দিয়ে আরেকটা কোম্পানিতে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছি। এবং ব্যাক ইন মাই মাইন্ড, আপনি কোনো প্রতিশোধ পরায়ণ বা মাই গড, অসাধারণ একটা গল্প বললেন। সো এইভাবে তো চিন্তা করা যায়। জি, আমি কিন্তু ঠিক এই কথাটাই নূর রহমানের পডকাস্টে বলে আসছিলাম, যে আপনার মনে করেন ঝামেলা করতে পারে, তাকে পারলে অন্য ইউনিটে বদলি করে দেন অথবা অন্য জায়গায় দেন। আপনি ঠিক সেই কাজটাই করছেন, এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু। বিকজ যখন আপনি ওই যে আপনার মধ্যে ভিন্ডিকটিভ একটা নেচার থাকবে না। অ্যাবসলিউটলি। সো আমরা 3টা শেষ করলাম। 4 নাম্বারটা হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি বোঝা যায়, মানে বাকি যে 3টা, এই 3টা অনেকটা সফট, অনেক সময় হারায় যায় বোঝা, কিন্তু সফট এটাকে বলছি সোশ্যাল স্কিল। মানে হাউ গুড ইউ আর উইথ আদার পিপল বলতে শুরুই হচ্ছে আপনার বাবা মা, স্পাউস, শ্বশুর শাশুড়ি, বাচ্চা কাচ্চা, প্লাস এরপরে আপনি অফিসে চলে যান, সবার সাথে আপনি কমিউনিকেশন কত। তো মাঝে মাঝে আমি মজা করে একটা স্কোর কার্ড দিই যে তুমি তোমার সবচেয়ে কাছের সম্পর্ক প্লাস যাদের সাথে রেগুলার ইন্টারঅ্যাকশন করো, তোমার জুনিয়র, বস, টস, তুমি 10-এ প্রত্যেক রিলেশনশিপে কত দিবা। এটার অ্যাভারেজ স্কোরই হচ্ছে তোমার সোশ্যাল স্কিল, যে হাউ গুড ইউ আর। কিন্তু আমরা তো অনেককে দেখি যে বাইরে খুব পছন্দ করে সবাই, মানে ভীষণ পোলাইট, মেপে কথা বলে, খুবই ভালো ব্যবহার করে, খুবই
জনপ্রিয় বা খুব পছন্দ করে, আমি বলবো জনপ্রিয় বলবো না, কিন্তু বাসায় এরা ওরকম ইকবাল ইয়ে না। বাহার ভাই, এরা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্ট, বাট এরা হচ্ছে ম্যানিপুলেটর সাইড। সো ইমোশনাল ইন্টেলিজেন্টের দুই টাইপের আছে, একটা হচ্ছে ভালো কাজে ব্যবহার করছে, একটা খারাপ কাজে। ওরা ইমোশনাল ইন্টেলিজেন্ট বাট ওরা নেগেটিভ কাজে ইউজ করছে, এবং এরা কিন্তু আসলে মনের দিক থেকে কখনোই সফল না। এরা কিন্তু আপনি এদেরকে সফল বলি না আমি, কারণ আমার নিজস্ব থিওরি আরেকটা ডেভেলপ করছি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে মানুষ, আমি অনেক মানুষ অবজার্ভ করছি লাইফে, ইনক্লুডিং 84 ইয়ার্স অফ ওই যে মির্জা ফখরুল ইসলাম, সরি মির্জা আজিজুল ইসলাম স্যার আমার কলিগ ছিলেন, উনি হচ্ছে ডক্টর ইউনূস স্যারের ব্যাচম্যান, হি ইজ রাইট নাও 84। সো এরকম আকবর আলী খান স্যারের সাথে আমি দেখেছি। অনেক মানুষকে আমি অবজার্ভ করে যেটা দেখলাম সেটা হচ্ছে মানুষ আসলে সারা জীবনে ঘুরে ফিরে দুইটা জিনিস চায়। একটা হচ্ছে রেসপেক্ট, যেটা তার হার্ড আর্ন রেসপেক্ট, মানে কোনো ফেক কারণে রেসপেক্ট না, সে জানে যে এই রেসপেক্ট আমি কেন পাচ্ছি, এই রেসপেক্টটা চায়। আর দুই নম্বর হচ্ছে হেলথি রিলেশনশিপস। এই দুইটার জ্বালানি হচ্ছে আপনার টাকা। এখন এই দুইটার কোনো একটা উইং যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনি, আমার কাছে মনে হয় সুখী না। যেমন দেখেন অনেক সাকসেসফুল মানুষ, সে আপনি বাইরে থেকে সাকসেসফুল, কিন্তু সে তার রেসপেক্টটা পাচ্ছে না বলে তার মধ্যে মন খারাপ আছে। আবার সব কিছু পেয়েছে, রিলেশনশিপ, বিল গেটসের এক্সাম্পলটা দিতেই হবে, কিছু করার নেই আসলে। বিল গেটস থেকে আমার কাছে খুব অসহায় একটা মানুষ মনে হয়, যে লাইক তার ওয়াইফ তাকে ছেড়ে গিয়েছে এবং সে এখন রিগ্রেট করছে। এটা কিন্তু আমার কাছে, ইভেন স্টিভ জবসের কথা শোনা যায়, উনি নাকি মৃত্যুর আগে বলে গেছেন যে আমার কাছের রিলেশনশিপগুলোকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। আর এত দূরে যাব না, আসাদুজ্জামান নূর যিনি আছেন, ওনার 75 ইয়ার্স বয়স উপলক্ষে, জন্মদিন উপলক্ষে ডেইলি স্টার ওনার সাক্ষাৎকার নিয়েছিল। ওই সাক্ষাৎকারটা আমি খুঁটিয়ে পড়েছি, কারণ আমার কাজই হচ্ছে সাকসেসফুল মানুষের লাইফ স্টাইলটা দেখা। তো ওনাকে জিজ্ঞেস করেছে আপনার কোনো রিগ্রেট আছে? উনি বলছে আমার একটা রিগ্রেট আছে, আমার 2 বাচ্চাকে আমি পর্যাপ্ত সময় দিতে পারি। তা আপনি খেয়াল করে দেখেন ইকবাল বাহার ভাই, যে মানুষটা বাইরে এত কিছু ভালো, সে কিন্তু এই যে তার যে ফ্যামিলি লাইফটা, এটা আজ হোক কাল হোক একসময় কিন্তু সে রিগ্রেট করবে, কারণ কেউ তার রক্ত থেকে আসলে বেরোতে পারে না। এটা আমি দেখলাম যে বিশেষ করে তার স্পাউস আর বাচ্চা আর বাবা মা, এই কয়টা রিলেশনশিপ কিন্তু খুবই খুবই আপনার সেন্সিটিভ জায়গা। ইভেন হিন্দি কয়েকটা মুভি আমি দেখেছি, আমার এত চমৎকার লেগেছে, যেমন তামাশা মুভি, তারপর ইয়ে জাওয়ানি হায় দিওয়ানি, রণবীর কাপুর করেছে। এগুলোতে কিন্তু দেখবেন সবাই ভাবতেছে এটা মানে নাচা গানার মুভি, আসলে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ এ মুভি বেসড অন দ্য ফাদার অ্যান্ড সান রিলেশনশিপ। ওই বাচ্চাটা কষ্ট পায়, লাস্টে যখন সে বোঝে তার বাবা কী ছিল, পরে কিন্তু সে শান্তিটা খুঁজে পায়। সো আপনি দেখেন এই জায়গাগুলোতে আমরা কিন্তু, আপনি যাদের কথা বলছেন আমি ওদেরকে সফল মনে করি না। অ্যাবসলিউটলি। সো আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা যে 4টা পিলার, সেটা নিয়ে ডিটেল আলাপ করলাম, এক্সাম্পল সহ। আমার মনে হয় যে আমার এটা কেন দরকার এখন সবাই বুঝে গেছে। বিজনেস, ফ্যামিলি, চাকরি বা সোশ্যাল লাইফ, জাতীয় জীবন, সব ক্ষেত্রে এটার প্রয়োজন আছে। এবং এটা যত সুন্দর ব্যবহার যে যত করতে পারবে সে তত সফল। একটা আপনাকে থিওরি বলতে পারি, সেটা হচ্ছে আমার মতে 3টা জিনিস লাইফে, একটা হচ্ছে মানি, পাওয়ার আর ইমোশন। এই 3টা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কন্ট্রোলে আছে ততক্ষণ কোনো সমস্যা নেই। কিন্তু এই 3টা জিনিস আমার যে কোনোটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে ও যদি আমাকে চালায় তাহলে আমি শেষ। পাওয়ার যদি আমাকে চালায়, মানি যদি আমাকে চালায়, ইমোশন যদি আমাকে চালায়, তাহলে আমি কিন্তু শেষ। তার মানে আমাকে চালাইতে হবে, আমাকে চালাইতে হবে, আমি চালাবো, মানে আমার ব্রেন চালাবো। অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ কন্ট্রোল ওভার 3 অফ দেম, ফ্যান্টাস্টিক। অসাধারণ বলেছেন, এটা খুবই ভালো একটা পয়েন্ট ছিল। সো আমরা একটু প্রোডাক্টিভিটি বাড়ানো নিয়ে একটু কথা বলতে চাই। আপনি যদি একটু বলেন যে আমরা সবাই নেক্সট লেভেলে যেতে চাই, স্কেল আপ করতে চাই, কিন্তু আসলে প্রোডাক্টিভিটিটা কীভাবে বাড়াইতে হয় এটা আমরা অনেকে জানি না। বিশেষ করে এটা উদ্যোক্তাদের একটা বড় সমস্যা, যদি একটু বলেন। প্রোডাক্টিভিটির একটা বড় সমস্যা হয় কি, যে আমরা অনেক সময় আপনার অপ্রয়োজনীয় সময় দিই। যেমন দেখেন আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটা খুবই কাজে লাগে, আমি নিজে একসময় জানতাম না, জানতে পেরে আমার এত চমৎকার লেগেছে। উনি বলেছেন যে হোয়াট ইজ আর্জেন্ট মে বি নট ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট মে নট বি আর্জেন্ট। তা আমি একটা সময় ভুল করতাম। দেখেন আমি কাজ করতেছি, হঠাৎ করে আমার একটা কল আসছে, আমি কলটা ধরে ফেলছি, কারণ কি কলটা আমার ইম্পর্টেন্ট, বাট কলটা তো আসলে আর্জেন্ট না, আমি তো কাজ শেষ করে আধা ঘন্টা পরে কল করলেও হয়। তা আমরা একটা রুল অফ থাম শিখাই মাঝে মাঝে, যে কোনো কল 4 ঘন্টার মধ্যে রেসপন্স করতেই হবে। তো এই টাইমটা দেওয়া যায়। তো আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি বুঝতেছি এটা ইম্পর্টেন্ট কিন্তু অত আর্জেন্ট না, আমি তাহলে তাকে হোয়াটসঅ্যাপ টেক্সট করি যে ক্যান আই কল ইউ লেটার, আমি আমার কাজটা শেষ করি। কিন্তু সমস্যা হয় কি, আমি নিজেই ভুল করতাম, আমি এই কলটা ধরে কলের মধ্যে ঢুকে গেছি, ইম্প্যাক্ট এই কাজটা আমার শেষ। সো এই জন্য আমাকে ফোকাস করতে হবে হোয়াট ইজ আর্জেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট, এই দুইটা কম্বিনেশন করে আমাকে কাজ করতে হবে। আর যেটা আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট না,
সেটা আমার ডেলিগেট করে দিতে হবে। এই ডেলিগেশনটা Urgent কিন্তু ইম্পর্টেন্ট না, সে ডেলিগেট আরেকজনকে করাতে হবে, আমার টিম এই জন্য লাগবে। আর 3 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, ওটা শিডিউল করতে হবে। এই 3টা কাজ। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট ও আর্জেন্ট না, কি করবেন? ট্রাশ ক্যান, ট্রাশে ফেলে দেয়, তাহলে আমার জীবন হয়ে যাবে ফুরফুরে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য প্রোডাক্টিভিটি। আর একটা জিনিস হচ্ছে ভাই, এখন তো বললাম আমি আর্জেন্ট ইম্পর্টেন্ট ঢুকে গেছে, এখন ঢুকে যায় ওইখানে কি মনোযোগ দিতে পারছে কিনা, এটার জন্য দরকার হচ্ছে একটা মুড মিটার। একটা থিওরি আছে, মুড মিটার আমাকে শেখাচ্ছে যে এনি টাইম মাই মুড ইজ ডিপেন্ডিং অন 2 ফ্যাক্টর। ওয়ান ইজ মাই বডি এনার্জি, আর একটা হচ্ছে যে আমার প্লেজেন্ট অর আনপ্লেজেন্টনেস। সো ধরুন আমি কাজ করতে করতে হঠাৎ মনে হয় আমার মধ্যে কোনো দুঃখের কাহিনী মনে পড়ছে, আমি কী হবো? আমি যদি দুঃখটা নিয়ে কাজ করে থাকি তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি কমে গেল। আমার কী করতে হবে তখন? একটা ছোটো ব্রেক নিই, কফি খাই 5 মিনিট, কিন্তু এই ব্রেক আবার যেন বেশি না হয়। তো এইভাবে কিন্তু আমি একটু আমার প্রোডাক্টিভিটা বাড়াতে পারি। এবং আরেকটা থিওরি আছে যেটাকে ওরা বলছে যে আপনার RAC মেথড, রেকর্ড, অ্যানালিসিস অ্যান্ড এক্সপ্লেন। সেটা হচ্ছে যে আপনার ইয়ে করা, মানে প্রতি ঘন্টা, যেটা যারা মনে করছে যে আমি আমার প্রোডাক্টিভিটি বেশি না, সে 7-8 অফিসে ঢোকার পরে 10টা থেকে 11টা, 11 থেকে 12টা কী কী করছে ওইটা একটু লিস্ট করতে পারে। লিস্ট করে রেকর্ড করে অ্যানালিসিস যদি করে তাহলে খুব সম্ভবত সে বুঝবে যে না। আর একটা জিনিস আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে রিসেন্টলি শিখেছি এটা, সেটা হচ্ছে যে লাইফে সাকসেসফুল হতে গেলে অবসেসড হতে হবে হোয়াট ইউ আর ডুইং। যেমন যেটা আপনি করছেন, এই 3000 দিন করলেন, কেন? ওই সেলফ ফোনের সাথে কেন? আপনি অবসেসড, ইউর অবসেসড। মানুষ অনেকে শুনে আপনাকে পাগলও বলেও হয়তো, আমি জানি না, যে এই পাগল কি 3000 দিন। এই অবসেশনটা আপনার মধ্যে থাকতে হবে। এই অবসেশন না থাকলে আমি না বর্তমান যুগে নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবোই না। তো আমি রিসেন্টলি এগুলো শিখে চেষ্টা করি আমার টাইমটা যাতে ওয়েস্টিং না হয়। তো প্রোডাক্টিভিটি বাড়ানোর একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে কাজটা করবো এটা মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে করতে হবে। আর অনেক সময় আমরা হয় কি অনেকগুলো জিনিসে মাল্টিটাস্কিং করার চেষ্টা করি, এটা আমাদের অনেক সময় ক্ষতিকর হয়ে যায়। সো প্রোডাক্টিভ বাড়ানোর একটা কাজই হচ্ছে প্রতিদিন শেষে একটু অ্যানালিসিস করা যে আজকে আমি কয় ঘন্টা ঠিকমতো কাজ করেছি। আই থিঙ্ক দ্যাট এই অডিটিংটা করাটা দরকার। আমি যদি আপনার পুরো কথাটাকে এভাবে বলি যে একটা লোক 8 ঘন্টায় 4টা কাজ করে, আরেকটা লোক 4 ঘন্টায় 4টা কাজ করে, তাহলে একটা লোক যদি দিনে সারাদিন শেষে যদি সে চিন্তা করে আমি 12 ঘন্টা করব, তাহলে সে 3 ডবল কাজ করে ফেললো। তাহলে এটাতে যদি আমরা মাসে বছরে চলে যাই, তাহলে একটা লোক 1 বছরে 3 বছরে যেখানে যাবে সে সেটা 1 বছরে চলে যাবে। সো দিস ইজ প্রোডাক্টিভ। এটা আপনি তো এলন মাস্কের এক্সাম্পল দিয়েছেন যে আমি যদি বলি যে এই বাড়িটা 7 দিনে পরিষ্কার করবো, 7 দিনে নিব, আর যদি বলি 24 ঘন্টায়, আপনি খুব চমৎকার পয়েন্ট বলেছেন যে ওই যে নিজেকে টিয়ে দিতে হবে যে আমি এত তাড়াতাড়ি শেষ করবো। জি, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ অলসো ট্রু, এন্ড দ্যাট ইজ অলসো স্কিল, দ্যাট ইজ অলসো স্কিল। এবং এই জন্য AI ইউজ করতে হবে। মানে আমাকে দেখতে হবে, হ্যাঁ, এই যে এটা একটা মজার এক্সাম্পল দিই যে আজকের দুনিয়ায় মানুষ খালি তোমার রেজাল্ট দেখবে। তো তুমি আজকে এখান থেকে ওখানে যেতে বলছো, তুমি এটা হেঁটে যাবা, সাইকেল দিয়ে যাবা, গাড়িতে যাবা, বাসে যাবা, এটা তোমার উপর। নোবডি উইল আস্ক ইউ দ্য প্রসেস, দে উইল অনলি লুক অ্যাট ইউর রেজাল্ট, তুমি কত সময় পৌঁছাতে পারছো। তো সেক্ষেত্রে আমাকে AI দিয়ে হ্যাক করতে হবে, প্রোডাক্টিভ রাখতে হবে। যে জায়গায় মনে হচ্ছে যে আচ্ছা এই কাজটা AI দিলে, যেমন যেটা হচ্ছে আমি খুব এক্সটেন্সিভলি এখন গুগল স্পেশাল ইউজ করছি, ChatGPT-কে ইউজ করছি, আমি দেখছি যে আমার প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়েছে। অ্যাবসলিউটলি। এবং মানে স্কেল আপ করতে হলে প্রোডাক্টিভিটির কোনো বিকল্প নেই, কারণ আমাদের পৃথিবীর সব কিছুই টাইম দিয়েই, ঘড়ি দিয়েই মেজারমেন্ট হচ্ছে। সো আমি কত কম সময়ে কত বেশি, মানে এটাকে আপনি ঠিক বলছেন, এটাকে তো এফিসিয়েন্সি আমরা বলছি, আউটপুট বা ইনপুট আর কি। অ্যাবসলিউটলি। সো এটা কিন্তু বেসিক একটা কনসেপ্ট, এটা কিন্তু আপনাকে মানতেই হবে আসলে। অ্যাবসলিউটলি। সো এটার সঙ্গে আমরা যদি একটু এটাও নেই যে সে খুব এফিশিয়েন্ট, স্কিলড মানুষটা ধরে নিলাম, হাউ টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভ ওনারশিপ মাইন্ডসেট। এইটা খুব চমৎকার জায়গা, এটা নিয়ে আমি সম্প্রতি কাজ করা শুরু করেছি। এবং ওনারশিপের ডেফিনেশনটাই আমি রিডিফাইন করে দিছি আর কি। যে আমরা একসময় ভাবতাম যে ওনারশিপ মানে কাজের দায়িত্ব নেওয়া, কিন্তু ওনারশিপ মানে হচ্ছে যে কাজের ফলাফলের দায়িত্বটা না, এবং ওইটাই মূল। কাজের ফলাফলের দায়িত্বটা আমরা নিই না। আমরা সাধারণত যেটা হয়, কাজে রেসপন্সিবিলিটি বুঝে নিই, সবাইকে কাজ করছি, কিন্তু ফলাফল ভালো হলে ক্রেডিট নিই, ফলাফল খারাপ হলে কারো ঘাড়ে দোষ চাপাই, ব্লেমিং কালচারে চলে যাই। এবং ওনারশিপ থাকলে আমার কাজের ফলাফলের দায়িত্ব, তখন সে কি নিজে থেকে কাজগুলো করবে। এবং এই জন্য যেটা হচ্ছে যে আমাদের লিডারশিপের জায়গাতে ট্রাস্টটা বাড়াইতে হবে। আমি একজনকে কাজ দেওয়ার পরে বলতে হবে যে তোমার কাজটা কিন্তু আমি বুঝে নিব, তবে আমাকে না ফলো আপে রাখতে হবে। আমরা যারা লিডাররা ভুল করি, 2 ধরনের ভুল করি। আইদার
আরেকজনকে টাফ কাজ দিই না, ও ভুল করবে বলে, তাহলে ওকে আমি আর গ্রো করাচ্ছি না, 1 নম্বর ভুল। আর 2 নম্বর হচ্ছে কাউকে কাজ দিলে 100% ট্রাস্ট করি, এটাও ভুল। রেজাল্টের দিন জিজ্ঞেস করি হয়েছে, ও হচ্ছে হয়নি স্যার, এটাও ভুল। তাহলে আমাকে 2টা কাজই করতে হবে, আমাকে কাজ দিতে হবে, তাকে অ্যাসাইন করতে হবে, প্লাস তার একটা ফলো আপ রাখতে হবে। আর একটা জিনিস আমরা লিডারশিপের ট্রেনিংয়ে করাচ্ছি ইদানিং, যেটা আমি করাই, সেটা হচ্ছে যে অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু হ্যাভ দ্য 3 হ্যাটস। একটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দিতে হবে, করো। 2 নম্বর হচ্ছে কোচিং করানো, শেখাইতে হবে। আর 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মোটিভেটর হইতে হবে, যে সামটাইম সামথিং উইল গো রং, বাট পিচ্চাপড়া দিতে হবে, পারবা। আর একটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম রিসেন্টলি, সেটা হচ্ছে যে মানুষ সাধারণত কোনো কষ্টকর অভিজ্ঞতা 20 বছর পুষে রাখে, 20 বছর লাগে চলে যেতে, আর প্রশংসা মাত্র 1 মাসে শেষ হয়ে যায়। এই জন্য আমাকে প্রশংসার মধ্যে রাখতে হবে, প্রশংসা প্রশংসা প্রশংসা। কিন্তু আমাদের কালচারে ইকবাল বাহার ভাই, যেটা হচ্ছে একটা নেগেটিভিটি চলে আসাতে আমরা না মুখ থেকে একজনের প্রশংসা বেরোই না। আমরা তো নিজেকেও থ্যাঙ্কস দিতে জানি না। থ্যাঙ্কস জানি, ঠিক বলছেন। নিজেকে থ্যাঙ্কস দেওয়া উচিত না? আমি একটা কাজ করলাম, নিজেকে একটা ক্ল্যাপ দিলাম, অসুবিধা কি? এটা এত চমৎকার বলেছেন যে এমপ্যাথি ট্রেনিংয়ে আমরা এটা করাইছি, নতুন করে আমি উদ্বুদ্ধ করছি। সেটা হচ্ছে, মনে করেন আপনি ফেল করছেন পরীক্ষায়, কেমন লাগবে? ভেঙে পড়বেন না? আপনার ফ্রেন্ড ফেল করলে কি করবেন? না, ফ্রেন্ড কোনো সমস্যা নাই, টেনশন নাই, তুমি পারবা, এই কাজ থেকে আমার সাথে করি। তার মানে আমরা জন্মগতভাবে নিজের সাথেই কাইন্ডনেসটা শিখি নাই। এটাও কিন্তু একটা এমপ্যাথি বৃদ্ধির জন্য আমরা টেকনিক বলি, যে সামটাইম ইউ ট্রাই টু বি কাইন্ড টু ইয়োর সেলফ। তুমি আজকে একটা দিন ভালো শেষ করছো, থ্যাংক ইউ দাও নিজেকে, থ্যাংক ইউ দাও। আর থ্যাংক ইউ কালচার, এটা প্রোডাক্টিভিটি বাড়ায়। এবং এটা কিন্তু ইকবালভাবে সাইন্টিফিক্যালি প্রুভেন। আপনি যদি নিজেকে বলেন যে ইউ আর ডুইং গুড, ও ভিতর থেকে কিন্তু ভালো করে, এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন। আর এটার একটা সহজ উদাহরণ আমি দেই। জি প্লিজ। আপনি আজকে একটা নতুন শার্ট পরেছেন বা নতুন একটা স্যুট পরেছেন, আপনার প্রথম দিনটা কিন্তু একটু ফুরফুরে লাগে, আসলে লাগে। ইয়েস স্যার, দারুণ দারুণ মেটাফর। সো এটা কেন লাগে? কারণ হচ্ছে যে ওই যে নতুন জিনিসটা, জি, তাহলে যে কোনো প্রত্যেকটা মানুষের কিন্তু ওইটা লাগে। ওই দিন শেষে নিজে কেউ বললো না, আমি যদি আমাকে থ্যাঙ্কস দিই, আমার কিন্তু ফুরফুরে লাগবে। এটাকে দেখেন কত সুন্দর করে বলেছেন। আজকেই শিখলাম যে রেকগনিশন ইজ নট সামথিং ইউ গিভ আফটার হি অর শি অ্যাচিভ সামথিং, রিকগনিশন ইজ এ ট্রিগার টু ডু ওয়েল। এবং আমি একটা ছোট মেটাফর লিখছিলাম, যে আগের দিনে শুনছি বাবা ছেলেকে বলছে, শোনো, পরীক্ষায় ফার্স্ট যদি তোমাকে সাইকেল কিনে দেবো। আমি উদাহরণটা বলছিলাম যে না, আমি আমার ছেলেকে বলছি, তুমি যে সাইকেল দিলাম, ভালো করে পড়ালেখা করো, আশা করি তুমি ফার্স্ট হবা। হুইচ ওয়ান উইল ওয়ার্ক বেটার? পরেরটা অবশ্যই। এবং এটার তো একটা চমৎকার উদাহরণ আছে, যেটা আমি করি। আচ্ছা, আমি কোথাও থেকে শিখেছি, সেটা আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমি টিপসটা আগে দিয়ে দেই ইয়েকে। বাহ, দারুণ, কিন্তু দারুণ সার্ভিস দেয়, অসাধারণ। হ্যাঁ, সো এটা কিন্তু একটা ভালো টেকনিক, অসাধারণ। নতুন একটা জিনিস শিখলাম, আমার মনে হয় ওয়ান্ডারফুল। এটা কিন্তু আপনি ঠিক, আসলে এটা কিন্তু বললাম না যে আপনি একটা ভিশনারি মানুষ, এটি দিস এ গ্রেট এক্সাম্পল। এটা কিন্তু থিওরিতে আসা উচিত। আই উইল রাইট, আপনাকে কোট করে আমি লিখবো যে আসলেই তাই। আজকে যেটা শিখলাম, আপনি এটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল কাজে লাগাচ্ছে। দেখেন, ওইটা টেনশন থাকে কত দিবে কি দিবে না, কিন্তু আপনি যদি দিয়ে দেন, সে যদি ভালো হয়, সে কিন্তু আপনাকে বেটার সার্ভিস দেবে। ফ্যান্টাস্টিক অ্যাপ্রোচ। থ্যাংক ইউ। সো আমরা আপনি লিডারশিপ নিয়ে কথা বলছিলেন, প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলছিলেন, আমরা ওনারশিপ মাইন্ডসেট নিয়ে কথা বলছিলাম। আরেকটা হচ্ছে যে চ্যালেঞ্জ ওভারকাম করার যেটা দরকার একটা মানুষের, কারণ বিশেষ করে উদ্যোক্তাদের তো সারাক্ষণই কোনো না কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। আপনি ওনারশিপ মাইন্ডসেটে যে কথাটা বলছিলেন, আমি ওখানে আর একটা এক্সাম্পল একটু দিতে চাই। সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, যারা চাকরি করে বিশেষ করে, তারা ভাবে যে আমি তো চাকরি করি, আমার বেতন পাইলেই হইল। তার মধ্যে কিন্তু আসলে কখনো ওনারশিপটা তৈরি হয় না। সে যদি এই ফিল্ডটা, যেমন আমি যখন জব করেছি, আমার মাথার মধ্যে কিন্তু কাজ করেছে এটা আমার কোম্পানি, আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি আমার মাইন্ডসেটটা তৈরি করে নিয়েছি যে এটা আমার কোম্পানি। সো এটার জন্য যা কিছু ভালো, যা কিছু নষ্ট হবে, যাতে নষ্ট না হয়, সেটা আমাকে দেখতে হবে। সো আমাদের কেন যেন মানে চাকরি বা মাস শেষে আমার বেতনটা পাইলেই হইলো, কোম্পানি কি হবে আমার চিন্তা করার দরকার নাই, এই অ্যাটিচিউডটা আমার মনে হয় আমাদের প্রোডাক্টিভিটি বলেন বা ওনারশিপ মাইন্ডসেটে অনেক বড় ল্যাকিংয়ের ভূমিকা। মানে কিন্তু আলটিমেটলি কিন্তু ওরা কিন্তু ওদের নিজের খ্যাতি, মানে ক্যারিয়ারকেই ক্ষতি করে। আপনার এই কথাটা এত ভালো লাগলো। আমি বাংলাদেশের কয়েকজন সুপার সাকসেসফুল সিওর সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে বা ইন্টারাকশন। আমি দেখলাম কি জানেন, ওরা কেন সাকসেসফুল হয়েছে, ওই যে আপনার ওই মাইন্ডসেট, ওইটাকে তো আমরা আরেকটা নাম দিই, বলি প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট।
তা আমি যে কয়টা সাকসেসফুল ছিল, আলট্রা সাকসেসফুল, দে ওয়ার অল প্রোঅ্যাক্টিভ। তাদেরকে কেউ কিচ্ছু বলে না, সে জেডির বাইরে যায় কাজ করেছে। কিন্তু জেডির বাইরে কাজ যারা করে না তারা কিন্তু আর ক্যারিয়ারে খুব একটা আগাতে পারে না। সে হয়তো খুশি, ধরেন 3 লাখ টাকা বেতন, হয়তো বা সে 5 লাখ টাকা ইনকাম করতে পারতো যদি সে একটু এক্সট্রা এফোর্টটা দিত, কিন্তু ওইটা দিচ্ছে না সে। অ্যাবসলিউটলি। সো চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য যদি বলেন, যেটা আমাদের উদ্যোক্তাদের বেশি লাগে, চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য দেখেন, এইটা নিয়ে আমি কিছু কাজ করেছি এবং আমার কাছে খুব চমৎকার লেগেছে। সেটা হচ্ছে যে এপিজে আবুল কালাম আজাদ স্যার একটা কথা বলছিলেন, সে ফেইল মানে কি, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আর আমরা বলি, আমরা না, মানে আমি শিখেছি যে ফেলিয়ার ইজ এ পার্ট অফ সাকসেস। হাউ? ওই ফেলিয়ারটাকে থেকে আমি কি শিক্ষা নিচ্ছি কিনা। এখন যে শিক্ষা নিচ্ছে না সে কিন্তু আসলেই ফেলিয়ার, কিন্তু যে শিক্ষা নেবে, আমি একটা উদাহরণ দিয়েছি, আপনার টিমের একজন মেম্বার যে ফেল করেছে, আপনি বোঝার চেষ্টা করেন এই ফেলটা কি সে অ্যাটিটিউডের ফেল নাকি সে চেষ্টা করেও পারে না। যদি চেষ্টা করেও না পারে, তাকে আপনি আবার সুযোগ দিলে আমি বলছি সে হয়ে যাবে ইনভিনসিবল। কেন? কারণ ওর মধ্যে থেকে ফিয়ার অফ ফেলিয়ারটা চলে যাচ্ছে। উদ্যোক্তাদের ব্যাপারে আমি বলবো যে আপনারা মনে করবেন যে আপনি যখন ফেল করেছেন, আপনি তো আসলে পার্মানেন্টলি ফেল করেন নাই, হয়তোবা আপনার থেকে অন্য কেউ বেশি ট্রাই করেছে, বা আপনার হয়তো বা আরেকটু এফোর্ট দেওয়া দরকার ছিল, যেটা সচিন টেন্ডুলকার থেকে আমরা শিখতে পারি। সচিন টেন্ডুলকার যখনই কোনো একজন স্পিকারকে একবার সে খেলতে পারতো না, সে দেখা গেছে 16 ঘন্টা প্র্যাকটিস করছে। তো আমাদের উদ্যোক্তাদের জন্য আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে টুডেজ মার্কেট হ্যাজ বিকাম মোর কম্পিটিটিভ। এখানে না আগেরকার তুলনায় বেশি ফেলিওর আসতেই পারে, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি কি আসলে আমার 100% প্রিপারেশন নিয়েছিলাম কিনা। যদি প্রিপারেশন ঘাটতি থাকে তাহলে আই নিড টু ওয়ার্ক অন মাইসেলফ। আর যদি আসলে অনেক সময় লাকটা তো আসলে এটা আসলে আমার হাতে তো না, আমরা চেষ্টা করতেই পারি, বাট দেখতে হবে যে নেক্সট টাইম আই উইল ট্রাই টু ডু বেটার। অ্যাবসলিউটলি। এবং এইখানে আসলে সবার আগে যেটা, ওই যে আবার সেলফ অ্যাওয়ারনেস, মানে নিজের সাথে কথা বলা যে আমার কি কি ভুল ছিল, আমি অন্যের দোষ না দেখে আমার এটা ছিল না, এটা ছিল না, এতগুলো কমপ্লেইন না করে আমার প্রচেষ্টায় কোনো জায়গায় ঘাটতি ছিল, আমার কি কি ভুল ছিল, এগুলো যদি পয়েন্ট আউট করে এবং সেই অনুযায়ী অ্যাকশনের নামে, তাহলে আমার মনে হয়। আর একটা এক্সাম্পল ইকবাল ভাই আমি দিতে পারি, আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। যেমন আমার লাইফে খুব সেটব্যাক গিয়েছে অলরেডি, স্টিল আই এম স্ট্রাগলিং এ লট। সো অক্ষয় কুমারের একটা স্টোরি আমার এত চেঞ্জ করেছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার সুপারস্টার হয়ে গেছিল। সুপারস্টার হয়ে তার একের পর এক ছবি ফ্লপ। তখন শরৎকে চিন্তা করছে, যাচ্ছা আমি তো একসময় ছিলাম ওয়েটার, আমার তো কিছুই ছিল না, তো আজকে যে দামি বাড়ি গাড়ি টাড়ি এগুলো তো আসলে আমি অ্যাচিভ করেছি, তো আজকে যদি আমার আর ছবি নাই চলে, আমার তো অ্যাটলিস্ট একটা বাড়ি আছে, আগের থেকে তো ভালো। ওই যে ওর মধ্যে যে জ্বালানিটা আসলো, আবার ঘুরে দাঁড়া আবার সুপারস্টার। সো আমি মনে করি আমাদের এন্টারপ্রেনার তারা মনে করতে হবে যে আচ্ছা আমি ফেল করছি, কি হবে মানে এই জন্য। তবে একটা কথা আপনার অনুষ্ঠানের সামনে বলতে চাই, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সটা দরকার। যে প্রত্যেকটা উদ্যোক্তাকে আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যে ইনকামটা আসবে অ্যাট ফার্স্ট পে টু ইয়োর সেলফ। মানে কিছু একটা টাকা নিয়ে, যেটাকে আমেরিকানরা বলছে রেনি ডে মানি, মানে 6 মাস চলার মতো টাকা, বা এরকম একটা কিছু সঞ্চয় থাকা দরকার, যে আমার যদি ইফ সামথিং গোজ রং আমি যাতে চলে যেতে পারি। সব টাকা আমরা ইনভেস্ট না করি বা আমি খরচ না করে ফেলি, এই সঞ্চয়টা কিন্তু ইম্পর্টেন্ট। তখন কিন্তু ওদের মধ্যে আরো সাহসটা আসবে, এবং তখন চিন্তা করারও একটা সময় পাবে, তখন সে ক্রেজি হবে না। বলে না যে আপনি এমন থার্স্টি হবেন না যে পানি পাবেনই খান। তো আমাদের এন্টারপ্রেনার অনেকে যেটা হয়, তারা অনেক সময় আপনার অনেক বেশি লাভের আশা করে একটু গ্রিডিও হয়ে যায় হয়তো বা। তো ওই জায়গাটা আমার মনে একটু কুশন যদি থাকে, কিছু সেভিং করে, তারপরে সে একটু রিস্ক নিয়ে খেললো। আর ব্যবসা কিন্তু লাইক দ্যাট, এটা আপস ডাউন হবে, আজকে জিতবো কালকে হারবো। সো আপনি যদি আপনার লাইফের দিকে পেছনে তাকান, আপনার মনে হয় কোন 3টা ডিসিশন আপনার লাইফে ভুল ছিল? কোন 3টা ডিসিশন ভুল ছিল? 3টা বের করা ডিফিকাল্ট হবে। একটা ডিসিশন ভুল ছিল, সেটা হচ্ছে যে আমি মানে না বুঝে কানাডিয়ান ইউনিভার্সিটিতে ঢুকছিলাম। এটা আমার একটা বড় ভুল ছিল, সেটা আমি আমার ভুল থেকে শিখছি যে আই ডিডন্ট হ্যাভ এ সিরিয়াস লুক অ্যাট দ্য বিওটি বা বোর্ড অফ ট্রাস্টি যে কারা আছে। আমি আসলে আমার নিজের খুব কী বলো ইনথুসিয়াজমটাকে ইম্পর্টেন্স দিয়ে, গাটস ফিলিংকে বেশি গুরুত্ব দিয়ে ঢুকে গেছিলাম। এটা আমার একটা বড় ভুল ছিল আমি মনে করি। আর এছাড়া আমার লাইফের 2 নম্বর একটা ভুল ছিল, সেটা হচ্ছে যে আমি বলবো যে আমার লাইফে আমি ওই যে ফাইন্যান্স নিয়ে এত কথা বলি এই কারণে, কারণ দেখা গেছে আমি প্রচুর টাকা ইনকাম করছি, কিন্তু আমি প্রেজেন্ট মুহূর্তে বাঁচার চেষ্টা করছি। ওয়ারেন বাফেটের শিক্ষাটা আমি বুড়ো বয়সে শিখছি, সেটা হচ্ছে যে স্পেন্ড আফটার সেভিং।
এবং বলা হয় যে ধনী এবং পোরের একটাই বড় একটা পার্থক্য হচ্ছে যে রিচ পিপুল পে দেমসেলফ ফার্স্ট। এই পে দেমসেলফ মানে কি? সেভিংস, যেটা লং টার্মে তাকে ইনভেস্টমেন্ট করবে, যেটাকে আমি বলি মানি ম্যানেজমেন্ট। সো এই জায়গাটা আমার কাছে, এছাড়া আমার কাছে মনে হয়েছে যে লাইফে কোনো ডিসিশনই ভুল নেই, ওগুলো সব আমার পার্ট অফ লার্নিং ছিল আর কি। সো 3টা বেস্ট ডিসিশনের কথা বলেন। 3টা বেস্ট ডিসিশন, একটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে কোনো কিছু না ভেবেই বিজনেস স্কুলে চলে আসছে। আই লাভ অ্যাজ টু বিকম মাইসেলফ অ্যাজ এ বিজনেস স্কুল এডুকেটর, এটা আমার বেস্ট একটা আমি কি দেখেন আমার ফ্রেন্ডরা যারা আমার ক্লাসমেটরা তারা সবাই এখন আপনার অ্যামাজন, এনভিডিয়া, গুগল সব টপ কোম্পানির ডিরেক্টর, বাট আই ডোন্ট লুক অ্যাট দিস, আই এনজয় মাইসেলফ, মানে বিকজ ওই যে আমি বললাম ন্যাচারালি, ওটা তো আমার ন্যাচারাল ছিল না। আমি মোহ দেখে কম্পিউটার সায়েন্সে পড়তে গেছি, কিন্তু আমি কিন্তু মোহর মধ্যে নিজেকে আটকে রাখি নাই। আমি এইটা আমার একটা বেস্ট ডিসিশন ছিল। 2 নম্বর বেস্ট ডিসিশন হচ্ছে যে আমার ওয়াইফকে জীবন সঙ্গী হিসেবে বিয়ে করে, আলহামদুলিল্লাহ এটা আমার একটা বেস্ট ডিসিশন। আর 3 নম্বর যেটা বেস্ট ডিসিশন সেটা হচ্ছে যে আমি বলবো যে আমি যে সবসময় এক্সপ্লোর করতে চেয়েছি এইটা আমার, যেমন আমি এই বুড়ো বয়সে এসে এখন ফুল টাইম ট্রেনার, আমি মাঝে মাঝে লাগে যে আমি আমার ফিল্ডের সর্বোচ্চ র্যাঙ্ক প্রফেসর হয়েছি, এখন ট্রেনারদের র্যাঙ্কিংয়ে কিন্তু আবার লেকচারার হয়ে গেছি, তো আমি আবার বিল্ড করছি। আমি বলবো যে এই 3টা, এবং আই এম এনজয়িং, এবং আবার শুরু করা জি, এবং এটা কিন্তু আবার ডেফিনেটলি চ্যালেঞ্জ। ওই যে আপনি যেটা বললেন যে নতুন শার্ট পরলো, তো এটা কিন্তু আমার একটা নতুন, যে আপনারটা শিখছি আমি। সো আমার এই 3টা ডিসিশন আমার কাছে মনে হচ্ছে বেস্ট। কেন? কারণ আমি প্রচণ্ড সম্ভাবনা দেখতে পাচ্ছি এই ফিল্ডে, যেটা টিচিংয়ে ছিল না। আমি কিন্তু এখন উন্মুক্ত জায়গায় চলে আসছি, এবং নাও অ্যাজ এ টিচার আমি আন্তর্জাতিক খ্যাতি কখনোই পাইতাম না, কারণ বাংলাদেশে একটা শিক্ষক আগামী 50 বছর হয়েও হয়তো বা আন্তর্জাতিক, কিন্তু একটা ট্রেনার হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আই কুড গো অ্যাট দ্য সেম লিগ অফ সাইমন সিনেক অর এরকম পিপলের, আমি ওই বিশ্ববিখ্যাত, যেমন অলরেডি আমি বাংলাদেশে একজন টেডেক্স স্পিকার বুয়েটে আমি সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমি হয়তো বা ট্রেনিংয়ে না আসলে পেতাম না। সো আমি 3টা ডিসিশনকে বলবো যে আমার অ্যাবসলিউটলি অসাধারণ। আপনি কিন্তু নিজেকে একটু ঝালাইও করে নিতে পারলেন এই সুযোগে। সো নাইস অফ ইউ, আই লাভ দিস কোশ্চেন। বাংলাদেশের তরুণদের নিয়ে আপনি কতটা সম্ভাবনা দেখেন? তরুণদের নিয়ে সম্ভাবনা প্রচুর দেখি ইকবাল বাহার ভাই, এবং বাংলাদেশের তরুণরা আমাকে সবসময় আশ্চর্যজনিত করে, এবং এরা এত ট্যালেন্টেড। আপনাকে এক্সাম্পল দিই, আমি নর্থ সাউথে একবার ক্লাস নিচ্ছিলাম 2009 সালে, আমি এক্সেল পড়াই, মানে MIS 105, তো এক্সেলে আমি নর্মাল কিছু শিখাইলাম, পরের দিন একটা ছেলে আমাকে এসে ওইটার থেকে শিখে সফটওয়্যার বানায় নিয়ে আসছে। আই ফিল সো গুড। আমার ধারণা ও এখন কোনো ওয়ার্ল্ড ক্লাস জায়গায় চাকরি করে। তো আমি যেটা দেখি বাংলাদেশের তরুণদের মেধা অসাধারণ, বাট সমস্যাটা কোথায়? আমাদের সিস্টেমটা যদি ভালো না করে তরুণদের দিয়ে কিছুই পারবো না। কিন্তু বাংলাদেশের তরুণরা বিশ্বমানের মেধাবী, তো আমি সম্ভাবনা দেখি, প্রচুর সম্ভাবনা দেখি, এবং আমি মনে করি বাংলাদেশ যদি সিস্টেমটা আমরা ঠিক করতে পারি, আগামী 10 বছর পরে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো গল্প হতে পারে। আসলে আমাদের গাইড করা দরকার, অ্যাবসলিউটলি, তাদেরকে পথ দেখানো দরকার। এই যে আপনি যে কাজটা করছেন, আমি মনে করি আপনার মতো ইকবাল বাহার আমাদের দেশে আরও 100 জন যদি হয়, তাহলে মনে হয় একটা রাইট জায়গায় আমরা যেতে পারবো। অ্যাবসলিউটলি। আপনি নিশ্চয়ই আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম ফলো করছেন এবং দেখছেন যে আমি খুব সৌভাগ্যবান মনে করি যে আপনার ওই 3000 ক্লাসের একটা দিনের ক্লাস আমি নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অ্যাবসলিউটলি, ইউ হ্যাভ টেকেন দ্যাট ক্লাস। আপনার বনানী অফিসে এসে আমি আই রিয়েলি ফিল সো গুড। থ্যাংক ইউ। আমরা একদম শেষ পর্যায়ে, আমার আসলে গল্প করতে ভালোই লাগছিল, আরও হয়তো অনেকক্ষণ করা যেত, বাট একদম ফাইনাল 1 মিনিটে যদি আপনি কিছু বলতে চান। আমি বলবো যে ইকবাল বাহার ভাই, আপনার এই যে আপনি যে এটা শুরু করেছেন, মানে দেখেন এটা আজকে দেখতে দেখতে কোথায় চলে আসছে, এবং আপনি একটা মহিরু তৈরি করেছেন, এবং আমি মনে করি এটাকে আমি নতুন থিওরি দিচ্ছি যে বাংলাদেশ কখন পাল্টাবে জানেন? বাংলাদেশে ট্যালেন্টেড মানুষ বেশি দিন এখানে কষ্টটা করে না, একটু খারাপ দেখলে উড়াল দিয়ে বিদেশে চলে যায়। তো আপনি যেমন যান নাই, আপনি দেশে সেটেল হয়েছেন, দেশকে নিয়ে আগাচ্ছেন। আপনার মতো আসলে এরকম যারা নিজেদেরকে মনে করছে যে আমি একটু অ্যাভাব অ্যাভারেজ, তাদেরকে না একটু তার লাইফে স্যাক্রিফাইস করতে হবে। তো আমি যেটা বলি, আপনার যেমন একটা স্যাক্রিফাইস আছে, হিউজ স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস মেন্টালিটিটা আমি নিয়েছি ব্রত হিসেবে। দেখেন আমার ব্যাচমেটরা বুয়েটার একে একে সবাই দেশ ত্যাগ করে চলে যাচ্ছে, বাট আমি ঠিক করছি আমি এই দেশেই মরবো। আমার লাইফটাতে হয়তো বা আমি যা প্রাপ্য তার অনেক কিছু নাও পেতে পারি, বাট আই ডোন্ট কেয়ার, বাট আমি এটা একটা ফুটপ্রিন্ট তৈরি করতে চাই। তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ করবো, যারা নিজেদেরকে অ্যাবভ অ্যাভারেজ মনে করে, যারা দেশকে কিছু দিতে চায়, প্লিজ দেশটা ছাড়েন না, দেশে থাকেন, এবং দেশে যত ভালো কোয়ালিটি মানুষ বাড়াতে পারবো, দেশটা তত ভালো হবে। তরুণদের জন্য একটা ভালো একটা দেশ আমরা উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ আরিফ ভাই, আপনার সুন্দর ইনসাইটস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ। শুনলেন আপনারা অনেকক্ষণ ধরে আমরা যেটা বলেছিলাম যে আজকে ইমোশনাল ইন্টেলিজেন্টের উপরে
একটা মাস্টার ক্লাস করবো, আমার মনে হয় তো পুরা মাস্টার ক্লাসই হয়েছে। আমরা চেষ্টা করেছি প্রশ্নের মধ্য দিয়ে অনেক গভীরে যাওয়ার চেষ্টা করেছি, প্রতিটা জিনিস উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তবে আমি আর সবসময় যেটা আপনাদেরকে বলি যে অনেক কথা আমরা বলি, আপনি যেটা চেষ্টা করবেন নেয়ার জন্য একটা সেন্টেন্স, সব কিছু নেওয়ার দরকার নেই, যে এই একটা সেন্টেন্সকে আমি আমার জীবনে কাজে লাগাবো, এবং সেই সেন্টেন্সটা ডেফিনেটলি আপনি কমেন্টে লিখবেন। কোন জেলা থেকে, কোন দেশ থেকে বা কোন উপজেলা থেকে দেখছেন সেটাও লিখবেন। এবং এই সেন্টেন্সটাকে শুধু লিখলে হবে না, শুধু নিলে হবে না, সেটাকে ধারণ করতে হবে এবং আপনার ব্যক্তি জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক কিছু করার কল্পনা করি, কিন্তু আমরা সেটা প্রয়োগ করি না। প্রয়োগ না করার কারণে অ্যাকশন করি না, অ্যাকশন না করার কারণে আমাদের স্বপ্ন আধুরা থেকে যায়। সো আপনি যদি জীবনে নিজে যে স্বপ্ন দেখেছেন, এগিয়ে যাওয়ার, বড় হওয়ার, উদ্যোক্তা হওয়ার, মানুষের জন্য কাজ করার, সমাজের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার, পরিবারের জন্য কাজ করার, আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে নিজের লাইফে। শেখার চেষ্টা করেন। আপনি যদি না শেখেন, না পড়েন, না প্রশিক্ষণ নেন, যখনই যা কিছু দেখবেন নতুন, শেখার চেষ্টা না করেন, আপনি থেমে যাবেন, আপনি কম্পিটিশনে টিকবেন না, আপনি হেরে যাবেন। কিন্তু একটা মানুষ কখনোই হারবে না যদি সে মাঠ না ছাড়ে, কারণ 89 মিনিটেও গোল হয়। ধন্যবাদ।